যে টর্ক হচ্ছে কি দেখো বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল, তাহলে বস্তুর উপরে কি হইতেছে, বল ক্রিয়াশীল হইতেছে। তো একটা বিন্দুতে ক্রিয়াশীল ওই বিন্দুর কথা এখানে বলা হচ্ছে। ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকেই কি বলা হয়, দেখো ভেক্টর গুণফলকেই টর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে হচ্ছে তুমি কি কি পাচ্ছ দেখো, এই যে আমাদের যে ক্রিয়াশীল বলটা ওই যে বিন্দুতে তুমি বল ক্রিয়াশীল করতেছো ওই বিন্দুর অবস্থান ভেক্টরের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। মানে তোমার প্রয়োজন হচ্ছে কি অবস্থান ভেক্টর, ঠিক আছে না? তাহলে এই অবস্থান ভেক্টর এবং যে বলটা তুমি এখানে কি করলা, এখানে যে বলটা ক্রিয়া করলা সেই বলের হচ্ছে ভেক্টর গুণফলটাকে আমরা কি বলতেছি দেখো, ভেক্টর গুণফলটাকে এই যে এখানে বলা হচ্ছে টর্ক। ঠিক আছে না? তো এখান দেখো যে আমরা যদি এখানে এই জিনিসটা দেখি, তাহলে একটা বস্তু মনে করো, তাহলে এই যে প্রথমে বল জিনিসটা কি, বলের ক্ষেত্রে আমরা কি দেখি দেখো, বলের ক্ষেত্রে দেখি যে মনে করো যে এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি কি করতেছো, বল প্রয়োগ করতেছো। কতটুকু বল প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো। তো এফ বল প্রয়োগ করার ফলে এর ত্বরণটা কত হবে দেখো, এ মিটার পার কত, এ মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে না? এই রকম। কিন্তু একটা জিনিস দেখো যে একটা বস্তু হচ্ছে ঘুরবে, এই ঘূর্ণন বলটাকে কিন্তু টর্ক বলতেছি। তাহলে টর্ক এক ধরনের কি বলো, টর্ক এক ধরনের হচ্ছে ঘূর্ণন বল। ঠিক আছে, তাহলে ঘূর্ণন বলটাকে কি বলা হচ্ছে, ঘূর্ণন বলটাকে টর্ক বলা হচ্ছে। যে এইটা হচ্ছে একটা বস্তু, যেটা আমি অঙ্কন করলাম এটা একটা বস্তু, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি দেখো, এটা ঘূর্ণন অক্ষ। তো এখন এই জায়গায় কি হইতেছে, তুমি মনে করো এই বিন্দুতে একটা বল প্রয়োগ করতেছো, তাহলে এই বিন্দুতে তুমি কত বল প্রয়োগ করতেছো, মনে করো এফ বল প্রয়োগ করতেছো। তো এইখানে তো তোমার এই যে লম্বভাবে দেখানো আমাদের না, তো আমরা হচ্ছে এই জায়গায় দেখাইতেছি যে এটা হচ্ছে এফ বল প্রয়োগ করলাম। তুমি মনে করো বাইরে থেকে হচ্ছে ভেতরের দিকে এফ বল প্রয়োগ করতেছো, তাহলে বস্তুটা ঘুরবে না? অবশ্যই বস্তুটা ঘুরবে। তাহলে এই যে এই বস্তুটার একটা কি আছে দেখো তো, অবস্থান ভেক্টর আছে না, এই বিন্দুটা যে বিন্দুতে তুমি বল প্রয়োগ করতেছো এই বিন্দুর একটা অবস্থান ভেক্টর আছে। এই অবস্থান ভেক্টরটাকে আমরা কত বলতেছি, আর। এবং এখানে যদি যে বলটা তুমি প্রয়োগ করতেছো এই বলটাকে আমরা কি বলতেছি দেখো, এই বলটাকে আমরা বলতেছি এফ। তাহলে এই জায়গা থেকে তোমাকে সংজ্ঞায় কি বলা হলো, একটু আগে দেখো, একটু আগে তোমাকে সংজ্ঞায় বলা হলো বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়, টর্ক বলা হয়। টর্ক এক ধরনের কি বল দেখো, ঘূর্ণন বল। তাহলে টর্ক এবং বল এই দুটা জিনিস একই, কিন্তু টর্কটা হচ্ছে কি দেখো, টর্কটা হচ্ছে ঘূর্ণন বল। এটুক বোঝা গেল। এখন টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি দেখো, টর্ককে কিন্তু টাও দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। টর্কের আরও একটা নাম আছে দেখো, টর্ককে কি বলা হয়, বলের ভ্রামককে কি করা হয়, বলের ভ্রামকও বলা হয়। আর টর্ক হলো কি, টর্ক হলো ঘূর্ণনের কি, ঘূর্ণনের কারণ। সাধারণত টর্কের কারণে কি হয়, টর্কের কারণে হচ্ছে ঘূর্ণন হয়। এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এখান দেখো টর্ক ইকুয়াল টু কত দেখো, টর্ক ইকুয়াল টু হচ্ছে ঘূর্ণন কি দেখো, ঘূর্ণন হচ্ছে বল। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো দেখো, যে এখানে হচ্ছে টর্ক টাও ইকুয়াল টু কত লেখা যাবে বলো, টর্ক টাও ইকুয়াল টু এই যে দেখো যে এটা যে ব্যাসার্ধ ভেক্টর, এই ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বিন্দুতে প্রযুক্ত বল এই যে এই এফ বল এবং এই ব্যাসার্ধ ভেক্টর, এই দুইটার কি দেখো, এই দুইটার হচ্ছে ক্রস গুণফল। তাহলে টর্ক টাও ইকুয়াল টু কত, আর ক্রস হচ্ছে কত দেখো, আর ক্রস হচ্ছে এফ। তো এখানে তুমি যে বলটা এখানে ক্রিয়া করলা, সাধারণত কোন বলকে বোঝানো হচ্ছে বল দেখো, এটা হচ্ছে লম্ব বলকে বোঝানো হচ্ছে, প্রযুক্ত বলের ভেক্টর গুণফল ওই বিন্দুতে। তো তুমি যে বলটা প্রয়োগ করবা অবশ্যই এই বলটা এই যে এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে কি হইতে হবে বলো, এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে হচ্ছে লম্ব হইতে হবে। মনে করো এইটা একটা বিন্দু, এই বিন্দুতে তুমি হচ্ছে কি এই যে এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে এটা যদি ঘূর্ণন অক্ষ হয় তাহলে এই ঘূর্ণন অক্ষের জন্য এই বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর আর পাইলা, তাহলে এই যে আর এর সাথে এই এফটা অবশ্যই কি হইতে হবে, তোমাকে লম্ব হইতে হবে। তাহলে কি হবে, আর ক্রস এফ হবে। তাহলে এখানে টাও ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম দেখো, টাও ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, এই যে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে না? তাহলে তুমি যদি শুধুমাত্র টাও এর মানটা বের করতে চাও তাহলে টাও ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, আর এফ কত, আর এফ সাইন থিটা না, এইটা লিখতে পারবা না? বোঝা গেছে কি? তাহলে টাও ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এই জায়গা থেকে দেখো টাও ইকুয়াল টু তুমি লিখতে পারবা আর এফ কত দেখো, আর এফ হচ্ছে সাইন থিটা। এখন তুমি দেখো যে এই টাওয়ের দিকটা কি, আর ক্রস এফের দিকের হচ্ছে সাথে টাওয়ের দিক না। এখন আর যদি তোমার এই দিক হয় মনে করো, আর এফ যদি ই হয় তাহলে এটা কি ক্রস গুণফলের দিকে। মনে করো
যে আর এবং এফ যে তলে থাকবে তার লম্ব বরাবর হচ্ছে কি করবে, তার লম্ব বরাবর হচ্ছে টাও ক্রিয়া করবে। মূলত এই জিনিসটাই তো নাকি, যে টাওটা হচ্ছে কি আর ক্রস এফ যে তলে আছে, এই যে আর এবং এফ এই তলের হচ্ছে লম্ব বরাবর কি ক্রিয়া করবে, দেখো লম্ব বরাবর হচ্ছে টাও ক্রিয়া করবে। তাহলে এই যে এই আর এবং এই এফ হচ্ছে একটা তলেই থাকবে, তাহলে এই যে এই দুটার হচ্ছে ক্রস গুণফলের ফলে তুমি যে এই লম্ব বরাবর যে দিকটা পাবা সেটাই হবে কিসের দিক, সেটাই হবে টাওয়ের দিক। তাহলে এইটা হচ্ছে টাওয়ের কি পাইলাম, দেখো টাওয়ের হচ্ছে আমরা মান পেয়ে গেলাম, টাও ইকুয়াল টু হচ্ছে কত, দেখো আর এফ কতটুকু, আর এফ হচ্ছে সাইন থিটা, এটা তো বোঝা গেল। তাহলে এখান থেকে টাওয়ের আমরা কি কি দেখলাম, দেখো আমরা দেখলাম যে টর্ক কি, টর্ক সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়, টর্ক বলের ভ্রামকও বলা হয়, হ্যাঁ ওটা দেখাইতেছি দাঁড়াও। আর টর্ক হলো ঘূর্ণনের কি, ঘূর্ণনের হচ্ছে কারণ। এখন এই যে এই কোণটা দেখতেছো, যে এই কোণটা হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে এই কথা, এই জিনিসটাও হচ্ছে আমরা দেখাইতেছি দাঁড়াও একটু। এখন তুমি দেখো যে আমাদের এই এফটাকে আমরা কি বলতেছি, দেখো তো এফটা হচ্ছে প্রযুক্ত বল, এফটাকে আমরা কি বললাম, দেখো এফটাকে বললাম হচ্ছে প্রযুক্ত কি, দেখো প্রযুক্ত হচ্ছে বল। আর এই যে আর সাইন থিটা আছে না, এই আর সাইন থিটাকে তুমি মনে করো যে ডি বলো, কি বললাম আমরা এইটুককে ডি বললাম। তাহলে এই যে এই ডিটা হচ্ছে কি, দেখো এই ডিটাকে আমরা বলতেছি হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত হচ্ছে দূরত্ব। তাহলে কিসের কথা বললাম, দেখো বলের প্রয়োগ বিন্দু হতে, এই যে এই জায়গা থেকে দেখো যে বলের হচ্ছে প্রয়োগ বিন্দু হতে কি পর্যন্ত বললাম আমরা, ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, পর্যন্ত হচ্ছে দূরত্ব। দাঁড়াও এইটুক বোঝাচ্ছে, এটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটাও হচ্ছে ডি, তো এটাকে আরই দাও, দাঁড়াও এইটুক হচ্ছে আমরা কেটে দিই। সাধারণত আমরা ডি না দিয়ে এটাকে আমরা আরই দিই। তাহলে এদিকে দেখো যে এইখানে এই আরটা হচ্ছে কি, দেখো আরটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু হতে কার দূরত্ব, দেখো যে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলতেছি, এই যে আর বলতেছি, এই যে এই বলের প্রয়োগ বিন্দু হতে ঘূর্ণন অক্ষ বা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বললাম, সেটাকে বললাম হচ্ছে আমরা আর। এখন এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে আর এবং হচ্ছে এফ এর মধ্যবর্তী কোণ, আর এবং এফ এর হচ্ছে কি, দেখো এর হচ্ছে মধ্যবর্তী হচ্ছে কোণ। এখন মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের কখন লাগবে, এটা হচ্ছে আমাদের মূল জিনিস, ঠিক আছে, এটাও হচ্ছে আমাদের জানা লাগবে। এখন তোমাকে আমি একটা উদাহরণ দিই, মনে করো যে আমরা হচ্ছে যখন কোনো পার্কে যাই বা কোনো জায়গায়, তখন দেখবা যে এরকম হচ্ছে আমাদের খেলনা থাকে, ঠিক আছে না, এই খেলনাতে কি দুইজন হচ্ছে দুই দিকে থাকে না, মনে করো যে এদিকে একজন বসে আছে, এদিকে হচ্ছে একজন বসে আছে, এরকম হয় না। তো এখানে দেখো যে তুমি মনে করো যে এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতেছো, এই পাশে কেউ নাই, তুমি হচ্ছে কোন দিকে বল প্রয়োগ করতেছো, এদিকে, এদিকে কতটুকু বল প্রয়োগ করতেছো এফ। তাহলে এখানে দেখো তো যে এই যে আমাদের ঘূর্ণন অক্ষ কোনটা হবে, ঘূর্ণন অক্ষ এখানে হবে নাকি ঘূর্ণন অক্ষ এখানে হবে, আমাদের ঘূর্ণন অক্ষ কিন্তু এখানে হবে, যে জায়গায় হচ্ছে সাম্য অবস্থা থাকে সেইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে তুমি যদি না থাকো তাহলে প্রায় হচ্ছে কি এই জায়গায় হচ্ছে সাম্য অবস্থা থাকবে। তাহলে এই জায়গা থেকে এই দূরত্বটা হচ্ছে কি, দেখো এই দূরত্বটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এই যে এই দিক থেকে এই দিকে হচ্ছে কি, এই দিকে হচ্ছে আর ভেক্টরের হচ্ছে দিক। তাহলে এখানে দেখো এইটুককে তুমি চাইলে ডি দ্বারাও কি করতে পারবা, ডি দ্বারাও হচ্ছে প্রকাশ করতে পারবা, অনেক জায়গায় হয়তো ডিও দেখছো। তাহলে এইটুক, তাহলে এভাবে তুমি কি করবা, আর এবং এফ, এই যে আর ক্রস হচ্ছে এফ দিয়ে তুমি হচ্ছে টর্কটা নির্ণয় করতে পারবা। এখানে কি করে এই জিনিসটাকে ঘোরায় না, এটা হচ্ছে এদিকে ঘুরবে না, দেখো তো আবার হচ্ছে এটা এদিকে যাবে না, তাহলে এই যে টর্ক হচ্ছে কি, টর্ক হচ্ছে ঘূর্ণন বল। এখন টর্ককে আর আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যা স্থির বস্তুকে ঘোরাতে চায় বা ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন হার বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়। বলের কথা কি ছিল আমাদের, দেখো আমরা যখন বল বলতাম তখন বলতাম যে স্থির বস্তুকে গতিশীল করতে চায় বা গতিশীল বস্তুর গতি বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে বল। এটা হচ্ছে একটা কি বলতাম, বাহ্যিক কারণ। তাহলে আমরা বলতাম যে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর কি গতি বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়
ঠিক আছে না, বা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায় তাকে হচ্ছে আমরা বলতাম বল। তাহলে টর্কটা কি দেখো, যা স্থির বস্তুকে ঘোরাতে চায়, টর্ক যেহেতু এক ধরনের ঘূর্ণন বল সেহেতু আমরা বলতে পারবো যা স্থির বস্তুকে কি করতে চায় দেখো, ঘোরাতে চায় বা ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন হার বৃদ্ধি করতে চায় বা হ্রাস করতে চায়, তাকেই কি বলা হয়, তাকেই হচ্ছে টর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো যে আমাদের এই থিটাটা আসলো কিভাবে। তাহলে এই যে এই থিটাটা হচ্ছে সাধারণত আমাদের লম্ব বরাবর হচ্ছে বল লাগবে, বোঝা গেছে। তাহলে এইটা হচ্ছে আমরা কি বললাম দেখো, এইটাকে আমরা বলতেছি যে ঘূর্ণন কি দেখো, ঘূর্ণন হচ্ছে অক্ষ। তাহলে এইটার নাম কি দেখো, এইটার নাম হচ্ছে কি, এইটার নাম হচ্ছে ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, এখন এই জায়গা থেকে এতটুক দূরে মনে করো যে এই যে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু। ঠিক আছে, এই বস্তুর কোনো একটা বিন্দুতে মনে করো এই বিন্দুতে হচ্ছে তুমি বল প্রয়োগ করতেছো। এখন বলটা তুমি আর আগের মতো লম্বভাবে প্রয়োগ করতেছো না, তাহলে বলটা তুমি কিভাবে প্রয়োগ করতেছো, এই যে দেখো মনে করো যে তুমি হচ্ছে এইটা কি করতেছো, এটা হচ্ছে থিটা কোণে হচ্ছে প্রয়োগ করতেছো। ঠিক আছে, তাহলে কতটুক কোণে তুমি প্রয়োগ করতেছো, থিটা কোণে। কার সাথে থিটা কোণ, এই যে এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে থিটা কোণ তুমি প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো। এখন আর তুমি লম্বভাবে প্রয়োগ করতেছো না, তুমি এখন এই যে এই জায়গা থেকে দেখো যে এই যে এই ব্যাসার্ধ ভেক্টর আছে, এই যে এর সাথে হচ্ছে তুমি থিটা কোণ প্রয়োগ করতেছো। তাহলে এইটুক কতটুক দেখো তো, এইটুক হচ্ছে আমাদের আর না, এই জায়গাটুক আর না, আর এইটা হচ্ছে কত দেখো, এইটা এফ। তো আর এর সাথে এফ আমরা গুণ দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি গুণ দেওয়া লাগবে, লম্ব বলটাই তোমার প্রয়োজন। মানে মূলত হচ্ছে যে তোমার এই যে এই আশা আর হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে কি দেখো লম্ব বরাবর প্রযুক্ত বল, এই যে এর হচ্ছে লম্ব বরাবর প্রযুক্ত যে বল, এই দুটার গুণফলই হচ্ছে টর্কের মানের সমান। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে কার মানের সমান দেখো, টর্কের মানের সমান, মানে এই দুটার গুণফলকে আমরা টর্ক বলি। তাহলে এখন তুমি যদি দেখো, তাহলে এই যে এই দিক বরাবর দেখো, তাহলে এই দিক বরাবর হচ্ছে কতটুক বল প্রয়োগ হইতেছে, বলের দিক কোন দিক দেখো তো, বলের দিক এই দিক না, এফ এর দিক। আর এই যে আর এর দিক হচ্ছে কোন দিক দেখো তো, আর এর দিক হচ্ছে এই দিক না। এখন দেখো এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে কতটুক দেখো তো, থিটা না। তাহলে এই দিক বরাবর এই যে এফ কজ কত, এফ কজ থিটা প্রয়োগ হইতেছে না। আর এই দিক বরাবর হচ্ছে কতটুক প্রয়োগ হইতেছে দেখো, এই দিক বরাবর হচ্ছে এফ কতটুকা, এফ সাইন থিটা প্রয়োগ হইতেছে না। এখন বলো যে আর এর লম্ব বরাবর কতটুকা বল প্রয়োগ হইতেছে, এই যে আর এর লম্ব বরাবর বল প্রয়োগ হইতেছে এফ সাইন থিটা পরিমাণ না দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, টর্কের মান বের করার সময় এই যে আর এবং এই যে এই লম্ব বরাবর যে বলটা প্রয়োগ হইতেছে সেটা হচ্ছে কত, এফ সাইন থিটা। তাহলে এই দুটা গুণ করলে আমরা টর্কের মানটা পেয়ে যাব। তাহলে আর ক্রস হচ্ছে কত দেখো, এফ সাইন থিটা। এই যে এই জায়গাটায় এটা লিখতে পারি, তো তুমি আর ক্রস এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা এটাকে কেমন লিখতে পারো, আর ক্রস হচ্ছে এফ লিখতে পারো না। যদি তুমি কি চাও এইটার হচ্ছে মান দিক মানে ভেক্টর রূপে প্রকাশ করতে চাও, তাহলে তুমি কি লিখতে পারবা, এটাকে আর ক্রস হচ্ছে এফ লিখতে পারবা না, একই জিনিস না। তাহলে এই যে এভাবে আসছে মূলত আমাদের এই জিনিসটা, যে আর ক্রস হচ্ছে এফ আমরা হচ্ছে কি পাইছি। তাহলে আর এবং এফ এর ভেক্টর গুণফলকে আমরা কি বললাম, এই যে এই জায়গায় দেখো এই সংজ্ঞাতে আমাদের কোন গুণফলের কথা বলা ছিল দেখো, ভেক্টর গুণফলের কথা। যার কারণে থিটাটা আমাদের সরাসরি আসে নাই, আমরা তখন সরাসরি কি করতে পারছিলাম, আর ক্রস হচ্ছে এফ এর কথা বলছিলাম। তাহলে আর ক্রস এফ, এই যে এইটা হচ্ছে সরাসরি লিখা, আমরা তখন টাও লিখছিলাম। এই জায়গা থেকে কত নিয়ে আসছিলাম দেখো, যে আর এফ কতটুকু, আর এফ সাইন থিটা। আর এখন আমরা কি পাইলাম দেখো, এই জায়গা থেকে যে আমরা হচ্ছে আর এর সাথে লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করবে এই দুটার গুণফল করলে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে টর্ক পেয়ে যাব। তাহলে এই জায়গা থেকে আমরা দেখো যে টর্কটা হচ্ছে পেয়ে গেলাম। এইটা হচ্ছে কেমন রাশি দেখো, টর্ক কিন্তু একটা হচ্ছে ভেক্টর রাশি, বোঝা গেছে। তাহলে এই জায়গা থেকে দেখো আর ক্রস এফ এইটা হচ্ছে কি, টাওয়ের মান এবং হচ্ছে দিক উভয়ই আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারবো যে টর্ক একটা হচ্ছে কেমন রাশি, টর্ক একটা হচ্ছে ভেক্টর রাশি, শুধু তাহলে বসো, এটা বোঝা গেছে। আর তুমি যদি মান বের করো তাহলে শুধুমাত্র মান কতটুক দেখো, এই যে আর এফ কতটুকু, আর এফ হচ্ছে সাইন থিটা। তাহলে টর্ক জিনিসটা কি এটা বোঝা গেল। তুমি এইটা মনে রাখবা সব সময় যে টর্ক হচ্ছে এক ধরনের কি বল দেখো, টর্ক হচ্ছে এক ধরনের ঘূর্ণন বল। দ্বিতীয়ত দেখো যে বাস্তব উদাহরণ আমরা হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায়, এই যে দেখো যে বাস্তব উদাহরণ, দরজায় হ্যান্ডেল দূরে থাকলে কম জোরে দরজা খোলা যায়, ঠিক আছে না। এই ঘটনাটা কেমনে ঘটে এই জিনিসটা হচ্ছে দেখো একটু।
তাহলে এইটা মনে করো যে আমাদের কি একটা হচ্ছে দরজা, তাহলে এইটা হচ্ছে একটা দরজা, এইটা হচ্ছে কি দেখো এইটাও হচ্ছে একটা দরজা। তাহলে আমরা কয়টা দরজা নিলাম দেখো, দুইটা। তাহলে এই যে এখানে যদি দুইটা দরজা হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে, এই যে এই জায়গাটায় এটা একটু দেখো, এই জায়গাটায় বলাটা হচ্ছে কি, তাহলে এই জায়গায় বলা হচ্ছে যে দরজায় হ্যান্ডেল দূরে থাকলে কম জোরে দরজা খোলা যায়। এই যে এটা খোলা যায় কিভাবে, মনে করো যে দরজার এই পাশটা হচ্ছে আমাদের কি আটকানো আছে দেয়ালের সাথে, তাহলে তুমি কি করছো, এখন এই বিন্দুতে মনে করো বল প্রয়োগ করতেছো, এই জায়গায় হচ্ছে তুমি শিকলটা লাগাইছো দরজার, এই যে কি বলে ওইটাকে বলতো, এই যে দরজা ধরে যে আমরা টান দিই বা বন্ধ করার সময় ই করি, কবজা, না কবজাও তো বল না, যাই হোক, তো এই জায়গায় তুমি মনে করো এই লাগাইছো। তাহলে এখানে যদি তুমি লাগাও তাহলে এইটুক হচ্ছে কতটুকা দেখো R1। তাহলে এখানে তুমি দেখো যে এই জায়গায় তুমি হচ্ছে বল প্রয়োগ করতেছো মনে করো কতটুকা F। এখন তুমি দেখো তো যে ঠিক এই দরজাটার এইদিকে হচ্ছে আমাদের কি আছে, দেয়ালের সাথে হচ্ছে যুক্ত আছে। এখন তুমি এই জায়গা থেকে এবার ইটা লাগাইছো কোথায়, দরজার হাতলটা লাগাইছো কোথায় দেখো, দরজার হাতলটা লাগাইছো এই জায়গায়। তাহলে এখানে এই জায়গা থেকে এই যে এই দূরত্বটা কতটুকু দেখো তো R2, আর তুমি এটার উপর বল প্রয়োগ করতেছো কতটুকা দেখো F। তাহলে কোন দরজাটা আগে খুলবে দেখো তো, তুমি এই জায়গা থেকে দেখো τ1 ইকুয়াল টু হচ্ছে R1 কতটুকা F, ঠিক আছে না, R1 ক্রস হচ্ছে F, তো R1 F সাইন থিটা। তুমি যদি 90 ডিগ্রি কোণে হচ্ছে ধাক্কা দাও তাহলে এটা কত হয়ে যাবে দেখো, R1 F আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত, 90 ডিগ্রির মান হচ্ছে 1। কখন হবে এটা, যখন হবে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক এটার ক্ষেত্রে দেখো আমরা যদি τ2 বের করি তাহলে τ2 ইকুয়াল টু হচ্ছে কত দেখো, R2 F কতটুকা, R2 F সাইন থিটা। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই জায়গায় হবে কতটুক, R2 F, এইটা হবে না। এখন তুমি দেখো R1 এর চাইতে R2 বড় না ছোট, বলো, এই জায়গায় তুমি কি লিখতে পারবা, তাহলে এই যে R2 বড় না, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে R1 এর চেয়ে হচ্ছে R2 বড়। যেহেতু R1 এর চেয়ে R2 বড়, সেহেতু তুমি এই জায়গায় কি বলতে পারতেছো দেখো তো, টর্ক কোথায় বেশি প্রয়োগ হইতেছে, τ2 এর মানটা হচ্ছে τ1 এর চাইতে বড় না, F তো দুটাতে তো তুমি সমান বল প্রয়োগ করছো, তাহলে এখানে তুমি কি লিখতে পারতেছো, τ2 এর চাইতে τ1টা কি, τ1টা বড় না, এটা তুমি লিখতে পারতেছো না, তাহলে এইটা তুমি লিখতে পারতেছো। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবো বলো, যে এই জায়গা থেকে তুমি এইটা বুঝতে পারতেছো না যে এই জায়গার টর্কের চাইতে এই জায়গায় হচ্ছে টর্কটা হচ্ছে কি হচ্ছে, বেশি হচ্ছে। তো যার টর্কের মান বেশি হবে সেই জায়গায় অল্প বল প্রয়োগে তুমি কি পাবা, মানে তুমি দ্রুত দরজা খুলতে পারবে না। এখন এই দরজাটা খুলতে গেলে এখানে যতটুকু বলের প্রয়োজন এখানে কি ততটুকু বলের প্রয়োজন হবে, হবে না। কারণ কি বলতো, মনে করো যে দরজা খুলতে তোমার হচ্ছে কতটুকু বলের প্রয়োজন, তোমার হচ্ছে টাও বলের প্রয়োজন, ঠিক আছে। এখন τ1 ইকুয়াল টু যদি τ2 হয়, দেখো এই জায়গা থেকে যদি আমরা বলি যে τ1 ইকুয়াল টু হচ্ছে যদি τ2 হয়, মানে তাহলে তোমার দরজা খুলতে τ1 আর τ2 বল প্রয়োজন সর্বনিম্ন মনে করো। তাহলে এই যে এখানকার দরজা খুলতো যে বল প্রয়োজন মানে ঘূর্ণন বল মানে টর্ক প্রয়োজন, এখানকার দরজা খুলতো সেই টর্কই প্রয়োজন। এখন তুমি বলতো তাহলে এইটা হচ্ছে কত, F1 R1 আর এইটা কত হবে দেখো তো, F2 R2। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতেছি R2 এর মানটা হচ্ছে R1 এর চাইতে কি বড়, তাহলে অতএব তুমি এই জায়গা থেকে লিখতে পারবে না যে F1 এর মানটা হচ্ছে F2 এর চাইতে কি হতে হবে, বড় হইতে হবে। তাহলে এই যে এই জায়গায় যদি তুমি F1 বল প্রয়োগ করো আর এটা যদি F2 বল প্রয়োগ করো, তাহলে এই জায়গা থেকে তুমি কি বুঝতেছো যে এই দরজা খুলতে গিয়ে যতটুকু তোমার বলের প্রয়োজন হবে এই দরজা খুলতে তার চাইতে তোমার কম বলের প্রয়োজন হবে। তাহলে তোমার এরকম খ নম্বরে প্রশ্ন আসতে পারে। খ নম্বরে কেমন প্রশ্ন আসতে পারে, যে দরজার হাতল দরজার প্রান্তে লাগানো হয় কেন, ব্যাখ্যা করো। তখন তুমি এরকম দুটা চিত্র দিয়ে এই যে কিছু কথা লিখে এই যে এভাবে তুমি ব্যাখ্যা করতে পারবে না। খ নম্বরে কিন্তু এরকম প্রশ্ন আসে, এটা বোঝা গেল। যত আর বাড়বে ততই হচ্ছে কি হবে দেখো, ততই কিন্তু টর্ক হচ্ছে বাড়বে, বোঝা গেছে। তাহলে যত হচ্ছে আর এর মান বাড়বে তত কি হবে, ততই হচ্ছে টর্কের মানটা কি হবে, বাড়বে। এইটুক তুমি হচ্ছে বোঝাই দিবা।
তাহলে এইটুক হইল। এখন দেখো যে আমরা হচ্ছে এই জায়গায় একক এবং হচ্ছে মাত্রা, তাহলে একক এবং মাত্রা যদি আমরা দেখি তাহলে টাওয়ের হচ্ছে একক কেমন হবে দেখো। তার আগে দেখো এই যে রেঞ্জ দিয়ে হচ্ছে নাট খোলা, এই যে আমরা নাট খুলি না বিভিন্ন জায়গায় দেখবা যে এরকম হচ্ছে নাট লাগানো আছে, ঠিক আছে না? তাহলে এরকম হচ্ছে প্যাচের হচ্ছে কি দেখবা যে এরকম হচ্ছে প্যাচের কি, প্যাচের হচ্ছে নাট লাগানো থাকে। তো এই নাটটা খোলার সময় আমরা কি করি দেখো, রেঞ্জ ব্যবহার করি, এভাবে দাব দিয়ে সেটাকে খোলা হয়। এটাও কিন্তু একটা হচ্ছে টর্কের বাস্তব উদাহরণ। এই যে ফ্যান ঘুরানো, ফ্যান যে ঘুরে তখনও কিন্তু এক ধরনের টর্ক প্রয়োগ হয়, তাহলে এটাও কিন্তু একটা বাস্তব উদাহরণ। এই যে বাইসাইকেলের প্যাডেলে টান, যখন বাইসাইকেল চালানো হয় তখন প্যাডেল করা হয়, এটাও কিন্তু একটা কি টর্কের হচ্ছে বাস্তব কি দেখো, বাস্তব হচ্ছে উদাহরণ। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমাদের আর কি প্রয়োজন দেখো, যে আমাদের হচ্ছে একক মাত্রা প্রয়োজন না। এখন আমরা যদি একক এবং মাত্রা দেখি তাহলে একক এবং মাত্রাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো বলো? এককটা কি, টাওয়ের একক কি, টর্কের একক কি বলো? তাহলে টাও ইকুয়াল টু আমরা কত জানি, আর এফ সাইন থিটা জানি না। তাহলে এখান দেখো এটার একক হচ্ছে কি মিটার, এটার একক কি দেখো নিউটন। তাহলে এটাকে তুমি কত লিখতে পারবা দেখো, নিউটন মিটার লিখতে পারবা না। তাহলে এই যে এখান থেকে আমরা বলে দিতে পারলাম যে টর্কের একক হচ্ছে কত দেখো, নিউটন মিটার। এখন তুমি যদি মাত্রা বের করো তাহলে মাত্রার ক্ষেত্রে কি হবে বলো? নিউটনকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা বলতো? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবা না? আর এখান দেখো একটা মিটার হচ্ছে আছে আমাদের। তাহলে এই জায়গা থেকে তুমি যদি এই যে এই টর্কের মাত্রা দেখো টাও, তাহলে ইকুয়াল টু কত হবে, কেজির জন্য কত দেখো এম, এম আর এম গুণ করলে এম স্কোয়ার। তাহলে এই যে এখান দেখো এই যে দূরত্বের মাত্রা হচ্ছে কতটুকু এল, আর সেকেন্ডের মাত্রা হচ্ছে কত দেখো, সেকেন্ডের মাত্রা হচ্ছে টি। তাহলে এম এল স্কোয়ার কত দেখো, টি ইনভার্স টু। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মাত্রা, আর এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একক। ঠিক আছে? তাহলে টর্কের মাত্রা এবং টর্কের এককও আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো টর্কের সর্বোচ্চ মান। এখন দেখো যে টাও ইকুয়াল টু আমরা জানি কতটুকু, আর ক্রস হচ্ছে এফ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেক্টর রূপ। তাহলে স্কেলার রূপটা কত দেখো, আর এফ সাইন থিটা না, এইটা হচ্ছে স্কেলার রূপ। এখন তুমি যদি সর্বোচ্চ মান দেখতে যাও তাহলে এইটা হচ্ছে কিসের কিসের উপর নির্ভর করে দেখো, টাওটা নির্ভর করে হচ্ছে আর এর উপর, টাওটা নির্ভর করে হচ্ছে কিসের দেখো, এফ এর উপর, এবং এই টাওটা নির্ভর করে হচ্ছে কিসের উপর, এই জায়গা থেকে যদি বলি আমরা তাহলে মধ্যবর্তী কোণ থিটার উপর। ঠিক আছে না? মানে হচ্ছে আপাতত কি করতেছে দেখো, সাইন থিটার মানের উপর নির্ভর করতেছে। তো এখানে দেখো তো সাইন থিটার মান যত বেশি হবে টর্কের মান তত বেশি হবে না? তাহলে এটা হচ্ছে থিটার মান। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে, এই যে আর এবং এফ যদি কনস্ট্যান্ট তুমি ধরে নাও তাহলে এই জিনিসটা কিসের উপর নির্ভর করবে, সাইন থিটার উপর নির্ভর করবে না? তাহলে তুমি দেখো যে আর আর এফ এটা মনে করো যে একটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে একটা নির্দিষ্ট মান, তুমি হচ্ছে মানে হচ্ছে তুমি এক এক কোণে তুমি একটা বস্তুকে কি করতেছো, বল প্রয়োগ করতেছো। এই বস্তুটা মনে করো এটা একটা হচ্ছে বস্তু, তাহলে এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একটা অক্ষ, তাহলে এই বিন্দু। এখন তুমি এইটাকে লম্ব বরাবর মনে করো একটা বল প্রয়োগ করলা, সেটা হচ্ছে F1, এই বিন্দুতেই তুমি হচ্ছে এই যে θ1 কোণে হচ্ছে F1 বল প্রয়োগ করলা। ঠিক আছে না? বল তুমি একটাই প্রয়োগ করতেছো, শুধু কি করতেছো, এই যে কোণগুলা হচ্ছে করতেছো। তাহলে একবার তুমি এই দিক বরাবর হচ্ছে কি করতেছো দেখো, বল প্রয়োগ করলা, এই কোণটুকা কতটুক দেখো, এই কোণটুকা মনে করো যে θ2, দূরত্বটুকা কত দেখো, দূরত্বটুকা হচ্ছে আমাদের R1। ঠিক আছে না? তাহলে এই যে এই দুটা কি থাকতেছে, এই যে এই আর এবং এফ এটা হচ্ছে সমান থাকতেছে, এফ ইকুয়াল টু মনে করো F1, হ্যাঁ হ্যাঁ সাইন থিটাই হবে। তাহলে এখান দেখো যে R1 ইকুয়াল টু আমরা আর ধরলাম, তাহলে এখন এইটা নির্ভর করতেছে সাইন থিটার মান। তাহলে এখান দেখো সাইন থিটা এর সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু বলো? তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ কি দেখো, সর্বোচ্চ হচ্ছে মান। তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান থিটা ইকুয়াল টু হচ্ছে কতটুকু, সাইন থিটা ইকুয়াল টু কতটুকু, সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু, 1 না? সর্বোচ্চ মান 1 না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন কত ডিগ্রির মান 1 দেখো, সাইন হচ্ছে 90 ডিগ্রির মান 1 না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে থিটা এর মান হচ্ছে কতটুকু,
থিটা মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টর্কের সর্বোচ্চ মান হচ্ছে কতটুকু? এই যে টর্কের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি কোণে পাওয়া যাবে, এবং এই যে এই সর্বোচ্চ মানটা হচ্ছে টাউ ম্যাক্স ইকুয়াল টু, তুমি যদি এখন 90 ডিগ্রি বসাও সাইন থিটার ওই জায়গায়, তাহলে তুমি কত পাবা দেখো তো? আর এফ পাবা না? এই যে এই টর্কের সর্বোচ্চ মানটা হচ্ছে কতটুকু দেখো, টর্কের সর্বোচ্চ মানটা হচ্ছে আর এফ। বোঝা গেছে? এবং এটা হচ্ছে কত ডিগ্রি কোণে নির্ণয় করবে, করবে 90 ডিগ্রি কোণে। তাহলে আর এবং হচ্ছে এফ, এই দুটা যদি পরস্পর লম্ব হলে, ঠিক আছে, এই দুটা পরস্পর লম্ব হলে কি হবে? টর্কের মান সর্বোচ্চ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে টর্কের মান কি পাওয়া যাবে? টর্কের মান হচ্ছে সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে কখন পাবা? তুমি যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করো তখনই তুমি টর্কের মানটা সর্বোচ্চ পাবা। হয়েছে। টর্কের মান কয়টা বিষয়ের উপর নির্ভর করে দেখো? টর্কের মান প্রযুক্ত বলের উপর নির্ভর করে। এই টাউটা হচ্ছে, এখানে তুমি এই যে এফ বল প্রয়োগ করতেছো, এই এফ বলের উপর কি করতেছে দেখো, এফ বলের উপর হচ্ছে নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে এই যে টাউটা হচ্ছে এফ বলের উপর নির্ভর করে, এটা একটা হচ্ছে সমীকরণ আমাদের। তাহলে এখন দেখো ব্যাসার্ধ ভেক্টরটা কিসের উপর নির্ভর করে? ব্যাসার্ধ ভেক্টরের উপর কি করে নির্ভর করে? এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের উপর কিভাবে নির্ভর করে? এই লম্ব বরাবর তুমি হচ্ছে বল কতটুকু প্রয়োগ করতেছো, এই যে একটা বস্তুর, এই যে এইটা একটা বস্তু, এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এখান থেকে মনে করো এইটা হচ্ছে আর দূরত্ব, এই বিন্দুতে তুমি হচ্ছে লম্ব বরাবর কতটুকু বল প্রয়োগ করতেছ, এই যে এই বলের উপর এটা নির্ভর করবে। এবং হচ্ছে আর এবং এফ এর মধ্যবর্তী কোণের উপর হচ্ছে কি করে, এটা দেখো কোণের উপর হচ্ছে নির্ভর করে। ঠিক আছে না? তাহলে এই যে এই জায়গা থেকে দেখো যে এই যে এই ডি এর উপরও কি করে, ডি এর উপরও হচ্ছে নির্ভর করে এই জিনিস, মানে আর এর উপরেও কি করে, আর এর উপরেও হচ্ছে নির্ভর করে। এখন এই দুটা যদি তুমি একসাথে করো তাহলে তুমি কি পাবা দেখো তো? এক ও হচ্ছে কিসের উপর? 2 হতে, 1 ও 2 হতে এই যে টাও সমানুপাতিক, তুমি হচ্ছে আর এফ লিখতে পারবা না? টাও সমানুপাতিক হচ্ছে কত লিখতে পারবা? আর এফ লিখতে পারবা। তাহলে টাও সমান চিহ্ন যদি দাও এই জায়গা থেকে, সমান চিহ্ন যদি ইউজ করো, তাহলে এখানে কত দেখো? কে আর এফ মনে করো। তো এখন এই যে এই জায়গায় কে ইকুয়াল টু হচ্ছে সমানুপাতিক ধ্রুবক 1 ধরে নেওয়া হয়। 1 যদি ধরে নেওয়া হয় তাহলে টাও ইকুয়াল টু তখন কত থাকবে দেখো? টাও ইকুয়াল টু হচ্ছে আর এফ থাকবে না? তো এইটা হচ্ছে সর্বোচ্চ কিসের ক্ষেত্রে? আমরা হচ্ছে সর্বোচ্চ টর্কের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করি। এবং এর মধ্যবর্তী কোণ থিটা আছে, এই যে এই সাইন থিটার উপরেও কি করে, এই সাইন থিটার উপরেও টর্কটা হচ্ছে নির্ভর করে। ঠিক আছে, এই যে এই সাইন থিটার উপরেও কি করে, সাইন থিটার উপরেও হচ্ছে এই টর্কটা নির্ভর করে। তাহলে সাইন থিটার উপরে যখন নির্ভর করবে তখন তুমি কি পাবা দেখো? আর এফ কতটুকু? আর এফ হচ্ছে সাইন থিটা। তাহলে টর্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? 3টা বিষয়ের উপর নির্ভর করে। প্রযুক্ত বলের উপর, ব্যাসার্ধ ভেক্টরের উপর, এবং বলের দিক ও ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা এর উপর। থিটা দ্বারা সাধারণত আমরা কি বোঝাই? আর এবং এফ এর হচ্ছে কি মধ্যবর্তী কোণকে বোঝাই। বোঝা গেল এইটুক? এখন টর্কের দিক, টর্ক একটা হচ্ছে কি দেখো ভেক্টর রাশি। আমরা একটু আগেই এই জিনিসটা দেখলাম যে টর্কের মানও আছে, দিকও আছে। তাহলে টর্ক একটা কি রাশি দেখো? ভেক্টর রাশি। এর দিক নির্ণয় করার জন্য কি করা হয়? ডান হাতি স্ক্রু নিয়ম হচ্ছে ফলো করা হয়। ঠিক আছে, তাহলে ডান হাতে কি রাইট হ্যান্ড রুল দিয়ে কি করি আমরা? এই যে এই টর্কের দিকটা হচ্ছে নির্ণয় করি। তো এটার নির্ণয় করা সহজ একটা দিক আছে। এই যে সহজ দিকটা, সহজ হচ্ছে পদ্ধতিটা কি? এই যে ডান হাতি স্ক্রু, এটার মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করব? যে এইটা মনে করো যে আমাদের ওই দেখি না আমরা যে বিভিন্ন চিড়িয়াখানায় বা হচ্ছে তুমি দেখবা যে এরকম হচ্ছে একটা কি থাকে আমাদের এই জায়গায় হচ্ছে বসে হচ্ছে খেলাধুলা করে ছোট ছোট বাচ্চারা। তো এদিকে দেখো যে যদি ঘূর্ণন ঘড়ির বিপরীত দিকে হয়, যদি এই বস্তুটা ঘড়ির বিপরীতে ঘুরে তখন হচ্ছে টর্কটা কি হবে? তখন টর্কটা হবে পজিটিভ। আর যদি ঘূর্ণনটা ঘড়ির দিকে হয় তখন কি হবে? টর্কটা হচ্ছে নেগেটিভ হবে। এখন হ্যাঁ, এটা কিভাবে বুঝবো আমরা? দেখো একটা জিনিস, যে এই যে এই দিকে তুমি বল প্রয়োগ করতেছো, ঠিক আছে না? এদিকে তুমি কতটুকু বল প্রয়োগ করলা? এফ বল মনে করো প্রয়োগ করতেছো। এই যে এইটুক দূরত্বটুক কতটুক দেখো, এই জায়গা থেকে মনে করো দূরত্বটুক হচ্ছে আর। তাহলে তুমি যদি এদিকে বল প্রয়োগ করো আর এই দূরত্বটুকু আর হয়, তাহলে এই বস্তুটা কোন দিক ঘুরবে দেখো তো? এই দিক ঘুরবে না?
বুঝতে পারছো কি? এটা কোন দিক ঘুরবে? এই দিক। এখন দেখো, এই দিকে ঘড়ির কাঁটা ঘুরে নাকি ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে? কোন দিকে ঘুরে ঘড়ির কাঁটা? এই দিকেই ঘুরে না, যেদিকে আছে এখন এইদিকে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরে না? তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই যে টাওয়ের মানটা আমরা কেমন পাবো? দেখো, টাওয়ের মানটা এই জায়গায় পাবো, ঋণাত্মক। এখন তুমি যদি এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতা, দেখো তুমি যদি এই জায়গায় হচ্ছে বল প্রয়োগ করতা, তাহলে এই যে এই জিনিসটা ঘুরতো কোন দিকে? দেখো তো, এদিকে ঘুরতো না? বুঝতে পারছো? তাহলে এই দিকে যদি ঘুরো, তখন টাওয়ের মানটা কি হবে? দেখো, টাওয়ের মানটা হচ্ছে আমাদের পজিটিভ হবে। তখন টাওয়ের মানটা আমরা কি পাবো? ধনাত্মক পাবো। তাহলে যদি ঘড়ির কাঁটার কি ম্যাথে চিত্র দেওয়া না বুঝালে তোমাকে কি, তুমি অঙ্ক করতে পারলেই হলো, তুমি কিভাবে করবে এটা হচ্ছে তোমার ব্যাপার। ম্যাথে চিত্র আঁকবা, এভাবে একটু পাশে চিত্র এঁকে দিলা, ঝামেলা কি? অল্প একটু তো। এখান তুমি এটার জন্য মনে করো যে এখানে হচ্ছে F1 বল প্রয়োগ করলা, এটাতে হচ্ছে F2 বল প্রয়োগ করলা, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি পাবা? টাও 1 পাবা। এখানে তুমি কি পাবা? টাও 2 পাবা। এই যে এই টাও 2টা হবে পজিটিভ, আর এই টাও 1টা কি হবে? দেখো, টাও 1টা হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে এই ভ্যালু দুইটা তুমি কি পাবা? একে অপরের বিপরীত পেয়ে যাবা। তখন হচ্ছে তুমি এই দুটা যোগ করলে দেখবা যে এটা থেকে এটা বাদ দিলে তখন হচ্ছে মোট টর্ক পাবা। তাহলে এই যে টাও যদি তুমি হচ্ছে টোটালটা নির্ণয় করো, তাহলে তোমাকে কি করা লাগবে? দেখো, এই টাও 1 আর টাও 2 এই দুটা কি করা লাগবে? এই দুটা হচ্ছে যোগ করা লাগবে। তো তুমি যদি টাও 1 এবং টাও 2 যোগ করো, তাহলে এটা কি পাবা? দেখো তো, টাও 1 এর মানটা হচ্ছে তুমি ঋণাত্মক পাবা, টাও 2 এর মানটা কি পাবা? দেখো, ধনাত্মক। তখন তুমি এই দুটা যোগ করলে তুমি টোটাল টর্ক বা মোট টর্কটা হচ্ছে পেয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই জিনিসটা বোঝা গেল যে এই যে দিক কোন দিকে হবে, এইটা। গুড। এইটুক যদি বোঝো, তাহলে এই দিক দেখো, ব্যালেন্স বা ভারসাম্য অবস্থায় টর্ক। তাহলে ব্যালেন্স টর্ক বা ভারসাম্য টর্ক আমরা কাকে বলবো? যখন কোনো বস্তু ঘূর্ণন করে না, তখন তার মোট টর্ক হচ্ছে কত হয়? দেখো, মোট টর্ক হচ্ছে 0 হয়। তাহলে কোনো বস্তু যখন ঘূর্ণন করবে না, তখন তার মোট টর্কটা কী হবে? মোট টর্কটা হচ্ছে 0 হবে। এখন এই জায়গায় মনে করো যে তুমি হচ্ছে বেশ কয়েকটা বল প্রয়োগ করতেছো। এখন তুমি কেমন বল প্রয়োগ করতেছো? এই জায়গায় একটা বল প্রয়োগ হইতেছে, সেটা হচ্ছে কতটুকু? সেটা হচ্ছে F1। এদিকে এই বিন্দুতে মনে করো যে একটা বল প্রয়োগ করতেছো, কতটুকু? দেখো, F2। তাহলে এইটুক কতটুক দূরত্ব? এইটুক যদি আমরা বলি R2, আর এই যে এই দূরত্বটুকা আমরা কতটুক বললাম? দেখো, R1। এদিকে আরও একটু হচ্ছে বড় মানের বল প্রয়োগ করতেছো, মনে করো এইটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করতেছো? F3। তাহলে এইটুক দূরত্ব হচ্ছে কতটুক? এইটুক হচ্ছে মনে করো যে R3 হচ্ছে দূরত্ব, ঠিক আছে? এখন এইটার জন্য তুমি কি পাইলা? মনে করো যে এইটার জন্য হচ্ছে টাও 3 পাইলা। তো টাও 3 কেমন পাবা? অবশ্যই টাও 3 ভ্যালুটা তুমি হচ্ছে পজিটিভ পাবা। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা কিন্তু দিক দেখে তোমাকে সামনে পজিটিভ নেগেটিভ দিয়ে দিতে হবে। এখন দেখো যে এই জায়গায় হচ্ছে টাও 1 পাবা, টাও 1টা কেমন পাবা? দেখো, নেগেটিভ পাবা। আবার হচ্ছে এই জায়গায় যদি দেখো, তাহলে এখানে টাও 2 পাবা, টাও 2টাও হচ্ছে নেগেটিভ পাবা। এখন টাও টোটালটা যদি আমরা বের করি, তাহলে টাও টোটাল ইকুয়াল টু আমরা কত পাবো? দেখো, টাও 1 প্লাস হচ্ছে কতটুক, প্লাস হচ্ছে টাও 2 প্লাস হচ্ছে টাও 3। এই যে এই টাও টোটালের মানটা যদি আমাদের 0 হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে বলবো ভারসাম্য অবস্থায় টর্ক বা হচ্ছে ব্যালেন্স টর্ক হচ্ছে বলতে পারবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি এই যে এখানে কি কি দেখতেছো? দেখো, টাও 1 প্লাস হচ্ছে টাও 2 প্লাস কতটুক, প্লাস হচ্ছে টাও 3। তাহলে এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটা কত? টাও 1 প্লাস টাও 2 প্লাস হচ্ছে কত? টাও 3 ইকুয়াল টু 0। তো এই যে এই তিনটার যোগফলকে আমরা এভাবে লিখতে পারি না, যে সামেশান অফ টাও ইকুয়াল টু কতটুকু? 0। তাহলে যতগুলা আমাদের কি থাকবে এখানে? টর্ক প্রয়োগ হবে, সবগুলা টর্কের মান যোগ করার ফল যদি আমরা কি পাই? দেখো, 0 পাই, তাহলে এটা হচ্ছে টর্কের হচ্ছে কি? টর্কের ভারসাম্য হবে। তাহলে এটাকে কি বলা হয়? টর্কের ভারসাম্য হচ্ছে কি? দেখো, ভারসাম্য শর্ত। বোঝা গেছে? তাহলে এই যে এই শর্তটাকে বলা হয় টর্কের কি? টর্কের ভারসাম্য শর্ত।
এখানে দেখো যে একটা অঙ্ক আছে 0.5 মিটার দূরে 200 নিউটন বল প্রয়োগ করলে টর্ক হচ্ছে কতটুকু হবে। তাহলে এখানে তোমাকে কিসের কথা বলা আছে, যখন তোমাকে থিটার কথা বলা থাকবে না, তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি কত ডিগ্রি 90 ডিগ্রি কোণেই হচ্ছে বল প্রয়োগ করতেছো। তাহলে আর এর মান কত মিটার দেখো 0.5 মিটার, এবং এফ এর মান কতটুকু এখানে 20 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু কত নিউটন 20 নিউটন। তাহলে এখানে তোমাকে বের করতে বলা হয়েছে টাউ ইকুয়াল টু হচ্ছে কতটুকু। তাহলে এই জায়গা থেকে আমরা জানি কি জানি, আমরা সূত্র জানি টাউ ইকুয়াল টু আর এফ হচ্ছে সাইন থিটা। তো এফ যেহেতু দেওয়া নাই সেহেতু সরি থিটা যেহেতু দেওয়া নাই, থিটা কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি কতটুকু 0.5 ইন্টু এখানে কতটুক দেখো 20। তাহলে কতটুক পাইলা দেখো, এটা হচ্ছে 10 নিউটন, কত 10 হচ্ছে নিউটন মিটার হচ্ছে পেয়ে গেলা। তাহলে এটাই আনসার না অঙ্কের। নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে কত নিউটন বল প্রয়োগ করছো 15 নিউটন বল প্রয়োগ করা হলো কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে। তার মানে তোমাকে বলেই দিচ্ছে দূরত্ব হচ্ছে 2 মিটার যেহেতু দেওয়া আছে, সেহেতু হচ্ছে এই বল এবং হচ্ছে কি দেখো দূরত্ব, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে কি কি দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে বলের মান, তাহলে এফ ইকুয়াল টু কত নিউটন, এফ ইকুয়াল টু 15 নিউটন, এইটা বলা আছে। আবার দেখো যে এখানে আর এর মানটা হচ্ছে দেওয়া আছে, আর এর মান কত মিটার দেখো, আর এর মান হচ্ছে 2 মিটার, এবং এখানে বলা হচ্ছে থিটার মান কত ডিগ্রি দেখো, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত ডিগ্রি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এখানে আমরা টর্কের মান বের করতে পারবো না, এগুলো সোজা সোজা অঙ্ক, আমরা সোজা দিয়ে শুরু করি, পরবর্তীতে কি আরও কঠিন কঠিন অঙ্ক করব। তাহলে টাউ ইকুয়াল টু আমরা কত জানি, আর এফ কতটুক দেখো, আর এফ সাইন থিটা। তাহলে আর এর মান কত মিটার, এখানে আর এর মান হচ্ছে 2 মিটার, এফ এর মান কতটুক দেখো, এফ এর মান হচ্ছে 15, আর সাইন কত ডিগ্রি দেখো, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ না। তাহলে এখানে তুমি কত পেয়ে গেলে দেখো 15 নিউটন মিটার পেয়ে গেলে। তাহলে ওই বিন্দুতে যতটুক তুমি বল হচ্ছে টর্ক হচ্ছে প্রয়োগ করবা, সেটা কতটুক দেখো, সেটা হচ্ছে 15 কত, 15 হচ্ছে নিউটন মিটার। 3 নম্বরে দেখো যে এখানে বলা হচ্ছে 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 5 মিটার দূরে, তাহলে 5 মিটার দূরত্বে 25 নিউটন বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলো। তাহলে এটা পারবা না 5 মিটার দূরে। তাহলে এবার কিসের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে কিসের মান দেখো, এইটা হচ্ছে আর এর মান 25 নিউটন বল প্রয়োগ করছে, এটা হচ্ছে এফ এর মান, এই যে এই 60 ডিগ্রি এটা হচ্ছে থিটার মান। তাহলে তোমাকে কিসের মান বের করতে বলছে দেখো, টাও এর মান হচ্ছে বের করতে বলছে। তাহলে এটা নিজে নিজে কি করবা, একই অঙ্ক। এরপর দেখো একটি রডের এক প্রান্তে 10 নিউটন বল প্রয়োগ করা হলো, যা ঘূর্ণন অক্ষ থেকে 0.8 মিটার দূরে। বলটি অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে হচ্ছে কি করা হচ্ছে দেখো, প্রয়োগ করা হয়েছে। তাহলে বলটা হচ্ছে অক্ষের সাথে কি করছো তুমি 90 ডিগ্রি কোণে প্রয়োগ করছো। তো আমরা 90 ডিগ্রি কোণে প্রয়োগ করলে সেটা কি পাই দেখো, সর্বোচ্চ টর্ক পাই না। অথবা তুমি এখান থেকে কি বসাতে পারো দেখো, এখান থেকে তুমি চাইলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি বসাতে পারো। আর এখান দেখো এফ এর মান কতটুক দেখো, এফ এর মান হচ্ছে 10 নিউটনের কথা বলা আছে, এবং আর এর মান কত মিটার দেখো, আর এর মানটা হচ্ছে 0.8 মিটার। তাহলে এই জায়গা থেকে তোমাকে বলা হচ্ছে কতটুকু টর্ক প্রয়োগ করছো। তাহলে তুমি তো জানোই যে আর এফ কতটুক দেখো, আর এফ হচ্ছে সাইন থিটা। তাহলে আর এর মান কত 0.8, আর এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 10, আর সাইন কত ডিগ্রি দেখো, সাইন হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা কত হয়ে গেল দেখো 8 নিউটন মিটার। তাহলে এভাবে ছোট ছোট অঙ্কগুলা কি পড়া যাবে, এগুলোতে প্রবলেম নেই। তাহলে আমরা আরও নতুন কিছু দেখি, দেখো দ্বন্দ্ব বা হচ্ছে যুগল টর্ক, ঠিক আছে। এবার আমরা কিসের কথা বলতেছি দেখো, দ্বন্দ্ব বা হচ্ছে যুগল টর্ক। তাহলে এই দ্বন্দ্ব বা যুগল টর্কটা হচ্ছে কতটুকু, ঠিক আছে। তো একটি বস্তুর দুটি বিন্দুতে, তাহলে একটাই বস্তু কিন্তু হচ্ছে কয়টা বিন্দু দেখো, দুটা বিন্দু। তাহলে দুটা বিন্দুতে সমমানের, এই যে এই কথাটা মনে রাখবা, একটা হচ্ছে কি সমমানের, এবং কয়টা বল দেখো, দুইটা বল। কোন দিকে ক্রিয়া করবে দেখো, বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে একটি বস্তু দুটা বিন্দুতে সমমানের দুটি বল, ঠিক আছে, কি করবে বিপরীত দিকে ক্রিয়াশীল হবে,
সমমানের দুটি বল কোন দিকে ক্রিয়াশীল হবে? বিপরীত দিকে হচ্ছে ক্রিয়াশীল যদি হয় তাহলে তাকে আমরা কি বলতে পারবো? তাহলে তাকে দ্বন্দ্ব বা হচ্ছে কি যুগল হচ্ছে যুগল বল বলতে পারবো। তাহলে বলদ্বয় কেমন হবে? বলদ্বয় কিন্তু সমান হইতে পারবে। তাহলে এখান দেখো আমাদের বারবার একই জিনিসই আসতেছে চিত্রে। সমান হইতে হবে, হতে পারবে না, সরি, সমান হইতে হবে না। বিপরীত দিক বলতে হচ্ছে একটা যেদিকে প্রয়োগ করবা ঠিক তার 180 ডিগ্রি কোণে অপরটা হইতে হবে। বুঝতে পারছো? না, আর এর মান ভিন্ন কেন? আর এর মান ভিন্ন বলতে প্রবলেম নাই, ভিন্নও হইতে পারে, একই সমানও হইতে পারে। এদিক দেখো, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি দেখো একটা বিন্দু, এটা মনে করো এ বিন্দু আমরা বললাম, এটা হচ্ছে কোন বিন্দু দেখো, এটা হচ্ছে বি বিন্দু আমরা বললাম। এদিকে দেখো একটা বল তুমি হচ্ছে এই দিক বরাবর প্রয়োগ করতেছো, তাহলে এটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করতেছো? এফ বল প্রয়োগ করতেছো। তাহলে বি বিন্দুতে যে বলটা প্রয়োগ করবা এটাও কি হতে হবে দেখো, এটাও কিন্তু একই সমান বল হইতে পারবে। তাহলে যুগল কথার অর্থ কি? যুগল মানে হচ্ছে কি সমান। তাহলে এখানে দেখো যে এই বল দুটা হচ্ছে কি দেখো, বলদ্বয় হচ্ছে সমান। এখান দেখো তুমি চাইলে এইটাকে কি বলতে পারো? এটাকে হচ্ছে R1 বলতে পারো, ঠিক আছে না? আর এইটাকে তুমি চাইলে কি বলতে পারো দেখো, এইটাকে হচ্ছে R2 হচ্ছে বলতে পারো, এই দূরত্বটাকে এই জায়গা থেকে, ঠিক আছে না? ভারসাম্য অক্ষ থেকে এইটুক হচ্ছে R1 দূরত্ব, আর এইটুক হচ্ছে কি, এইটুক হচ্ছে R2 দূরত্ব, ঠিক আছে? এখন এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটুকাকে আমরা পুরো দূরত্বটুকাকে আমরা কি বলতেছি? এই পুরো দূরত্বটুকাকে আমরা বলতেছি মনে করো ডি। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো? ডি ইকুয়াল টু R1 প্লাস হচ্ছে কতটুক দেখো, প্লাস R2 না? বোঝা গেছে? তাহলে ডি ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি এখানে? R1 প্লাস কতটুকা? R1 প্লাস হচ্ছে R2। তো এখানে টাউ টোটাল টর্কটা হচ্ছে কতটুক এটা দেখো, তাহলে এটাকে বলতে পারবো টাউ 1 প্লাস হচ্ছে কতটুক দেখো, প্লাস হচ্ছে টাউ 2, এটা বলতে পারবো। তো টাউ এখানে দেখো টাউ 1 এর যে ভ্যালুটা এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নাকি হচ্ছে বিপরীত দিকে? এটা যদি টাউ 1 হয় তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে? দেখো তো, এটা ঘড়ির কাঁটার দিকে না একটা জিনিস। তাহলে এইটার সামনেও কি বসবে? টাউ 1 এর সামনেও তুমি যে ভ্যালুটা পাবা সেটা মাইনাস, এখানে টাউ 2 এর সামনেও তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে দেখো টাউ 1 এর সামনে টাউ 1 ইকুয়াল টু আমরা কত জানি? R1 F1, মানে F1 এর মান হচ্ছে F, আর টাউ 2 এর মানে কত? এই যে সামনে একটা মাইনাস বসবে, বুঝতে পারছো? তাহলে টাউ 2 ইকুয়াল টু হচ্ছে কত দেখো, যে R2 কত দেখো F। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? মাইনাস হচ্ছে R1 F মাইনাস হচ্ছে R2 F। না, ভিন্ন সাইডে, একই সাইডে একই বিন্দুতে তুমি কিভাবে করবা এখানে? না না, এরকম হবে না। না, দুটাই হচ্ছে ই হয়ে যাবে। হ্যাঁ, এভাবে যদি করো তাহলে দেখবা যে দুইটাই হচ্ছে কি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। হুম, না, এদিক দেখো এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের মাইনাসটা যদি কমন নাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এফ কমন পাচ্ছ না? এফ যদি কমন নাও তাহলে এখানে থাকে কত? R1 প্লাস হচ্ছে কতটুকু দেখো, প্লাস হচ্ছে R2 থাকতেছে। তাহলে এই জায়গায় মাইনাস থাকতেছে, এই জায়গায় দেখো এফ, আর এখানে কতটুকু দেখো R1 প্লাস R2 এর মান কতটুকু? আর ডি না? বোঝা গেছে কি? তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে মাইনাস কত পাইলা? মাইনাস হচ্ছে এফ ডি পাইলা। এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে বলতো? মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে ঘড়ির কাঁটার হচ্ছে কোন দিকে? বিপরীত দিকে। বোঝা গেছে? তাহলে ঘড়ির কাঁটার কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে এই মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে। তাহলে টাউ টোটাল, এই যে এই টাউয়ের মানটা হচ্ছে আসলে কতটুকু, পুরো টাউয়ের মানটা হচ্ছে কতটুকু দেখো তো, এফডি না। আর শুধুমাত্র মাইনাস প্লাস দ্বারা তুমি কি বুঝতেছো, যে এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নাকি এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দ্বন্দ্ব বা যুগল টর্ক, ঠিক আছে, দ্বন্দ্ব বা হচ্ছে যুগল টর্ক বের করবা কিভাবে, এই যে টাউ টোটাল ইকুয়াল টু হচ্ছে এফডি, যেখানে এই ডিটাকে কি বলা হয় দেখো, দুটি বলের মধ্যবর্তী দূরত্ব। এই যে দুটা বল আছে না, তাহলে এই দুটি বলের হচ্ছে কি দূরত্ব, মধ্যবর্তী হচ্ছে কি, মধ্যবর্তী দূরত্ব, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় হচ্ছে টাউ। আর এফ হচ্ছে কি দেখো, এফ হচ্ছে যে দুটা বল প্রয়োগ করছো সমমানের, যে কোনো একটি বল, সমমানের দুটি বলের মধ্যে যে কোনো একটি বল হচ্ছে কি দেখো, একটি বল হচ্ছে আমাদের এফ। তাহলে দ্বন্দ্ব বা যুগল টর্ক এইটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। এখন দেখো মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি, ঠিক আছে। এই যে দ্বন্দ্ব বা যুগল টর্কের, বল দুটি সমান হতে হবে 1 নম্বর কথা, এবং বল দুটা কি হতে হবে, বিপরীত মুখী হচ্ছে হতে হবে। তারা একই সরল রেখা নয়, তাদের মাঝে একটা কি থাকবে, দূরত্ব থাকবে। মানে এই যে এই বল দুটা যে প্রয়োগ হইতেছে, এই বল দুটা একই সরল রেখায় প্রয়োগ হবে না। মনে করো একটা এদিকে, একটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে F2। তাহলে F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু হচ্ছে কত দেখো, ইকুয়াল টু হচ্ছে F, এরকম হবে না। এদের মাঝে এই যে F1 এবং F2, এই যে এই দুটার মাঝে অবশ্যই একটা কি থাকবে দেখো, এটা হচ্ছে দূরত্ব থাকবে। বোঝা গেছে? এখন সিস্টেম ঘুরে যায়, ওটা ঠিক আছে। এই যে আমি একটা জিনিস বলতেছি, যে এখানে হচ্ছে তুমি যদি কি করতে মনে করো, যে দুটা বলই হচ্ছে একই দিকে দিতা, তাও কিন্তু হচ্ছে দ্বন্দ্ব বা যুগল টর্ক হইতো, কিন্তু এটা হচ্ছে একটা বিন্দুতেই দেওয়া যাবে না। এই যে মনে করো যে এই দিক, এই যে এই বিন্দু, এই বিন্দু, এরকম হচ্ছে দুইটা আলাদা আলাদা বিন্দুতে তুমি হচ্ছে দিতে পারবা। এই যে এই পাশে যে একটা হইতে হবে, এই পাশে একটা হইতে হবে, এরকম কোনো কথা নাই। তুমি যদি এইটা মনে করো যে এই দিক বরাবর হচ্ছে এফ দিলা, এই যে বি বিন্দুতে এই দিক বরাবর হচ্ছে কত দিলা, এফ দিলা, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এটার জন্য দূরত্ব আর এ, এটার জন্য দূরত্ব আর বি, তখন টাও, এই যে এই টাওয়ের ভ্যালুটা কি আসবে না দেখো, টাওয়ের ভ্যালুটা হচ্ছে 0 আসবে না। তার মানে হচ্ছে তুমি একই সাইডে দুইটা বিন্দু দিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু বিন্দু দুটা কি হইতে হবে, বিন্দু দুটা একই বিন্দু হওয়া যাবে না। মানে এখন তুমি এমনভাবে বল প্রয়োগ করলা যে এই যে এই রেখার উপরে দুইটা বল প্রয়োগ পড়ে গেছে, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর, তাহলে সেটা কিন্তু তখন দ্বন্দ্ব বা যুগল টর্ক হবে না। কিন্তু এরকম একই দিকে দুইটা বিন্দু হইতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই। তাহলে বল দুইটা হ্যাঁ হইতে পারে, কিন্তু একই বিন্দুতে হতে পারবে না। তাহলে বল দুটি সমান এবং বিপরীতমুখী, আর তারা একই সরলরেখায় নয়, তাদের মাঝে একটা কি থাকবে, দূরত্ব থাকবে। সিস্টেম ঘুরে যায়, অবশ্যই টর্কের মান যখন 0 হবে না, তখন সিস্টেমটা কি হবে, ঘুরে যাবে। কিন্তু সিস্টেমটা স্থানচ্যুতি হবে না, অবশ্যই স্থানচ্যুতি হবে না। কেন হবে না দেখো, তুমি মনে করো যে এই জায়গায় হচ্ছে একটা বল প্রয়োগ করলা এই দিক বরাবর, এই জায়গায় হচ্ছে একটা বল প্রয়োগ করলা এই দিক বরাবর, এইটাও এফ বল, এইটাও হচ্ছে এফ বল, ঠিক আছে না। তাহলে এখন তুমি দেখো, এই যে এই জায়গা থেকে তুমি যে দূরত্বটা দেখতেছো, এই দুটা দেখতেছো, তাহলে তুমি তখন এই যে এফ ডি যে সরাসরি বসাবা, এইটা বসায়ে তুমি তখন দ্বন্দ্ব টর্কটা নির্ণয় করতে পারবে না। তখন তোমাকে কিভাবে দ্বন্দ্ব টর্কের ভ্যালুটা নির্ণয় করতে হবে, টাউ ইকুয়াল টু টাউ ওয়ান প্লাস হচ্ছে টাউ টু। কারণ কি বলতো, কারণ হচ্ছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব যোগ করলে কিন্তু তখন হবে না। কারণ হচ্ছে এই যে একটার জন্য তুমি হচ্ছে পজিটিভ পাবা, আর একটার জন্য তুমি হচ্ছে কি পাবা, নেগেটিভ পাবা। দুইটার ভ্যালু তখন দেখো, এখানে হচ্ছে আর এর ভ্যালু, R1 এর ভ্যালু আর R2 এর ভ্যালু কিন্তু কি হবে না, সমান হবে না, বা এই দুটার মধ্যবর্তী দূরত্ব তুমি তখন জান না। যার কারণে তুমি হচ্ছে এভাবে কি করতে পারবা, এই যে তুমি দেখো যে এভাবে টাউ ওয়ান, এই যে কীভাবে বের করবা, টাউ ওয়ানের মান মনে করো যে F(R1), টাউ ওয়ানটা হচ্ছে তুমি কি দাও, প্লাস দাও, আর টাউ টু এর মানটা হচ্ছে কত দেখো, এফ হচ্ছে R2, তাহলে R2 এর মানটা কত দেখো, মাইনাস। তখন এফ ইকুয়াল টু হচ্ছে কত, এফ ইন্টু R1 মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে R2। এই যে ডি এর ভ্যালুটা তখন হচ্ছে R1 প্লাস R2 হবে না, এখন হবে R1 আর R2 এর হচ্ছে কত দেখো, R2 এর হচ্ছে মধ্যবর্তী, কি মধ্যবর্তী হচ্ছে দূরত্ব।
বোঝা গেছে? এই যে এই ভ্যালুটা তখন হবে। তো এই যে এখানে যদি তুমি R2 এর ভ্যালুটা বড় হয়ে যায়, তাহলে দেখো যে এখানে হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা তুমি হচ্ছে কি পেয়ে যাবে। তাহলে টাউ1 এর ভ্যালু বড় হবে নাকি টাউ2 এর ভ্যালু বড় হবে? এই যে R2 এর ভ্যালু যেহেতু বড়, সেহেতু তুমি এখানে দেখবে যে মাইনাস পেয়ে যাবে। এই মাইনাস হচ্ছে কত? FD পেয়ে যাবে। এই যে মাইনাস FD পাওয়ার কারণ কি? মাইনাস দ্বারা তোমাকে হচ্ছে শুধুমাত্র দিক বোঝাবে যে এটা হচ্ছে কোন দিকে ঘুরবে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। আর ভ্যালুটা কত দেখো, ভ্যালুটা হচ্ছে FD। মানে তুমি টাউ এর মানটা হচ্ছে FD পাবা, কিন্তু এই ডিটা দ্বারা তখন আর যোগফল বোঝাবে না, ডিটা দ্বারা তখন R1 আর R2 এর কি বোঝাবে দেখো, বিয়োগফল বোঝাবে। ঠিক আছে, এখন দেখো এই সিস্টেমটার স্থানচ্যুতি কি হলো, দেখো সিস্টেমটা হচ্ছে ঘুরে যাবে, হয় সে এদিকে ঘুরবে না হয় এদিকে ঘুরবে। এটা কিসের উপর নির্ভর করবে? টর্কের মানের উপর। তো এদিকেই ঘুরবে আমরা বুঝতে পারতেছি, যেহেতু R2 এর মানটা হচ্ছে বড়। আর কিন্তু কি হবে না, স্থানচ্যুতি ঘটবে না। দেখো তো এই জায়গা থেকে কি সরে যাবে? সে সরবে না, সে এখানেই থাকবে। যুগল টর্কের মান নির্ভর করে বলের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর। এই যে দেখো, বলের মান এবং এই বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর কি করবে? এই যুগল টর্কের মানটা নির্ভর করবে। হ্যাঁ, এটা আমরা দেখলাম একবার হচ্ছে R1 প্লাস R2 দেখছি, যখন দুই দিকে দুইটা বিন্দু, ঠিক আছে না, R1 প্লাস হচ্ছে R2 ইকুয়াল টু ডি দেখছি। কখন এটা দেখছি? দেখো এই ভারসাম্য রেখার দুই দিকে যখন হচ্ছে দুইটা বিন্দু, তখন এটা দেখছি। আর R1 মাইনাস R2 দেখলাম আমরা কখন? যখন হচ্ছে একই দিকে। তাহলে এই কনফিউশনগুলোও কি হলো, তোমার ক্লিয়ার হলো। এখন দেখো টর্ক এবং হচ্ছে কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি? তো টাউ ইকুয়াল টু তুমি কতটুক জানো? আর এফ সাইন থিটা জানো। তো আমরা যদি এই থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে ধরে নিই, যে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হলে দেখো 90 ডিগ্রি হলে, তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে টাউ ইকুয়াল টু কত দেখো, আর এফ হবে না? তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো দেখো, টাউ ইকুয়াল টু আর ইন্টু এফ এর মান কত দেখো, এফ এর মানটা তুমি এম কত লিখতে পারবা, এ লিখতে পারবা না? দেখো এফ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এম এ লিখতে পারবা। এখন দেখো আর ইন্টু হচ্ছে কত, এম তো আমাদের থাকতে সেই, এই যে এ ইকুয়াল টু তুমি কৌণিক ত্বরণ দিয়ে যদি দেখো, তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, আলফা আর লিখতে পারবো না? আলফা ইকুয়াল টু হচ্ছে কত, এ ভাগ আর না? তাহলে এ ইকুয়াল টু কতটুকু, এ ইকুয়াল টু আলফা আর না? তাহলে এই জায়গা থেকে তুমি চাইলেই কত বসাতে পারবা দেখো, এই জায়গায় আলফা আরটা বসাতে পারবা। তাহলে এখানে আমরা এম রাখলাম, আলফা রাখলাম, তাহলে আর কত দেখো, আর হচ্ছে স্কোয়ার, এটা রাখতে পারবো আমরা। এখন দেখো তুমি এই জায়গা থেকে যে এম আর স্কোয়ারকে যদি আমরা আগে নিই, কোনো প্রবলেম আছে? ইন্টু কতটুক আলফা, এম আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, জড়তার ভ্রামক আই জান না, দেখো আই, আর এখান থাকলো দেখো আলফা। তাহলে টর্ক হচ্ছে টাউ, কৌণিক ত্বরণ হচ্ছে আমাদের কতটুকু, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তাহলে টাউ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম দেখো আই আলফা, এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে আলফা আর টর্ক হচ্ছে টাউ, এই দুটার মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম না? যেখানে দেখো যে আলফা ইকুয়াল টু হচ্ছে আমরা কি বলতেছি, আলফা ইকুয়াল টু আমরা বলতেছি কৌণিক কি দেখো, কৌণিক ত্বরণ, ঠিক আছে। আই ইকুয়াল টু কতটুক দেখো, আই ইকুয়াল টু জড়তার কি দেখো, জড়তার ভ্রামক, ঠিক আছে। আই ইকুয়াল টু জড়তার ভ্রামক। আর টাউ ইকুয়াল টু যেখানে আমরা জানি সেটা হচ্ছে কি দেখো, সেটা টর্ক। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন এই যে এখানে আমরা কার সম্পর্ক পাইলাম দেখো, টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এগুলোর মধ্যে আরও হচ্ছে দুইটা জিনিসের সম্পর্ক। আমরা রৈখিক গতিশক্তি আমরা কি জানি বলতো, আমরা হচ্ছে রৈখিক গতিশক্তির কথা যদি বলি, তাহলে ইকে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো, হাফ এম ভি স্কোয়ার না? তাহলে ইকে ইকুয়াল টু আমরা জানি হাফ কত, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি রৈখিক গতিশক্তি। তাহলে এই জায়গা থেকে হাফ এম ভি ইকুয়াল টু তুই কত, ভি ইকুয়াল টু এখানে দেখো যে কত লিখা যায়,
ভি ইকুয়াল টু ওমেগা আর লিখতে পারবা না তুমি? দেখো এর উপর স্কোয়ার দাও, তাহলে এখানে হাফ এম, এখানে কত থাকে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এই যে এটা লেখা যায় না, তাহলে হাফ দেখো, এই যে দেখো যে এম আর স্কোয়ারটাকে আমরা এক সাইডে নিলাম, এখান থাকলো ওমেগা স্কোয়ার, তাহলে এখান থাকে কত হাফ এম আর স্কোয়ার, এটাকে কি লেখা যাবে আই লেখা যাবে না, আর এইটুক কত লেখা যায় দেখো এইটুক ওমেগা স্কোয়ার লেখা যায়, তাহলে কে ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি দেখো হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে কৌণিক গতিশক্তি আমরা পেয়ে গেলাম। বলো কি বললা? হুম হুম হ্যাঁ, তাহলে এখান তুমি কি পেয়ে গেলা দেখো কৌণিক গতিশক্তি পেয়ে গেলা, তাহলে আমরা রৈখিক গতিশক্তি থেকে কৌণিক গতিশক্তিও নিয়ে আসতে পারলাম। যখন কৌণিক গতিশক্তির কথা বলবে তখন তুমি কৌণিক ভর অর্থাৎ জড়তার ভ্রামক আর হচ্ছে ভরের জায়গায় কত বসাবা, ভরের জায়গায় জড়তার ভ্রামক বসাবা, আর বেগের জায়গায় কি বসাবা, বেগের জায়গায় হচ্ছে কৌণিক বেগ বসাবা। এই জায়গায় কিছু প্রবলেম থাকলে বলো, প্রবলেমগুলো সলভ করে দিই যদি কোনো পাও। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম দেখো, আমরা কৌণিক গতিশক্তি, তারপর হচ্ছে আমরা দেখলাম রৈখিক গতিশক্তি দেখলাম, আমরা হচ্ছে জড়তার ভ্রামক অর্থাৎ আলফা কৌণিক ত্বরণের সাথে হচ্ছে টর্কের হচ্ছে আমরা কি দেখলাম দেখো সম্পর্ক দেখলাম, এই সম্পর্ক কিন্তু লাগবে। আমরা হচ্ছে এদিকে দ্বন্দ্ব বা যুগল বল দেখলাম, তারপর এখানে কয়েকটা ম্যাথ করছি আমরা, এদিকে দেখো ব্যালেন্স হচ্ছে কি দেখছি অবস্থায় টর্ক দেখছি বা ভারসাম্য অবস্থায় টর্ক দেখছি, টর্কের দিক দেখছি কিভাবে টর্কের দিক নির্ণয় করা হয়, টর্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে এগুলা দেখছি, টর্কের সর্বোচ্চ মান কত হয় দেখছি, টর্কের কিছু বাস্তব উদাহরণ দেখছি, একক মাত্রা দেখছি, আবার দেখো যে টর্ক এই যে এই জিনিসগুলো দেখছি যে টর্কের সংজ্ঞাও হচ্ছে আমরা দেখছি। এখন আমরা কিছু ম্যাথ করব, বোঝা গেছে? তো এখান দেখো যে একটি রডের বাম পাশে হচ্ছে 2 মিটার দূরে 40 নিউটন বল দেওয়া হলো, ডান পাশে কত মিটার দূরে 20 নিউটন বল দিলে রডটা ব্যালেন্স অবস্থায় থাকবে। তাহলে মনে করো যে এইটা হচ্ছে একটা রড, ঠিক আছে, এই যে এই রডের কথা বলছে তোমাকে, এখন এটা হচ্ছে আপাতত কি অবস্থায় আছে দেখো ভারসাম্য অবস্থায় আছে এই বিন্দুতে। এখন তোমাকে বলা হচ্ছে রডের বাম পাশে 2 মিটার দূরে 40 নিউটন বল প্রয়োগ করছো, তুমি মনে করো যে এই জায়গায় হচ্ছে তুমি বল প্রয়োগ করছো, কতটুকু বল প্রয়োগ করছো 40 নিউটন, এটা বাম পাশে তুমি হচ্ছে 40 নিউটন বল প্রয়োগ করছো, কত মিটার দূরে, এই যে এই ভারসাম্য অক্ষ থেকে হচ্ছে 2 মিটার দূরে তুমি এটা প্রয়োগ করছো। এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি ডান পাশে কত মিটার দূরে, ঠিক আছে, এই যে এই আর এর মানটা এটা মনে করো R2 দ্বারা আমরা প্রকাশ করলাম, কত মিটার দূরে 20 নিউটন বল দিলে 20 নিউটন যদি তুমি বল প্রয়োগ করো এটার উপর, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি হবে ভারসাম্য অবস্থায় থাকবে, ব্যালেন্স থাকবে। তাহলে এখানে তুমি দেখো এই রডটার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, মানে টোটাল টাওয়ের মান কি হবে 0 হবে না, এই জিনিসটা তুমি বুঝতেছো না? তাহলে এখানে দেখো যে এখানে তুমি হচ্ছে টাও 1 ইকুয়াল টু কত, সরি টাও 1 এর মান তো আমরা জানি না, F1, তাহলে F1 ইকুয়াল টু কত নিউটন দেখো 40 নিউটন, আর R1 ইকুয়াল টু হচ্ছে কত নিউটন দেখো R1 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার, আর F2 ইকুয়াল টু হচ্ছে কত নিউটন দেখো 20 নিউটন, আর R2 ইকুয়াল টু কতটুক দেখো R2 ইকুয়াল টু হচ্ছে আমরা জানি না। এখন দেখো কখন ব্যালেন্স অবস্থায় থাকবে, টাও টোটাল ইকুয়াল টু 0 হলে ব্যালেন্স অবস্থায় থাকবে না, আমরা এটা জানি না, তাহলে টাও টোটাল ইকুয়াল টু কত টাও 1 প্লাস হচ্ছে টাও 2 ইকুয়াল টু 0। এখন দেখো তো টাও 1 ইকুয়াল টু তুমি কত বসাতে পারবা, টাও 1টা পজিটিভ নাকি নেগেটিভ, টাও 1টা হচ্ছে পজিটিভ, তাহলে এটার সামনে তুমি কি বসাবা প্লাস চিহ্ন বসাবা, তাহলে প্লাস কত দেখো যে F1, ঠিক আছে, তাহলে আর কত দেখো এই যে R1, এই জিনিসটা জানো যে টাও ইকুয়াল টু F1 কত দেখো R1, প্লাস এটার সামনে কি বসাবা মাইনাস বসাবা,
যেহেতু এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে F2 কত দেখো, F2 হচ্ছে R2 ইকুয়াল টু 0। তুমি যদি এই পাশে পাঠায় দাও তাহলে F1 R1 ইকুয়াল টু কত দেখো, F2 R2। তুমি বের করবে আসলে কিসের মান দেখো, R2 এর মান না, যে কত দূরে হচ্ছে ব্যালেন্স অবস্থায় থাকবে। তাহলে R2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, F1 R1 ভাগ কতটুক দেখো, ভাগ F2। তো থিটা তো লাগবে না এখানে, যেহেতু তোমাকে বলে নাই কত ডিগ্রি কোণে কার সাথে কি করছে, তাহলে তুমি থিটা কত ধরে নাও, থিটা 90 ডিগ্রি কোণে অবশ্যই তুমি বল প্রয়োগ করছো। তাহলে F1 এর মান কতটুকু, F1 এর মান হচ্ছে 40, R1 এর মান কতটুকু ছিল দেখো 2 মিটার, আর F2 এর মান হচ্ছে কতটুকু দেখো 20 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে কত দূরে করা লাগবে, এটা যদি কাটাকাটি করো তাহলে এটা হচ্ছে কত মিটার দেখো, 4 মিটার হচ্ছে, পাবা না। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলা যে ভারসাম্য অবস্থা থেকে, ঠিক আছে না। তাহলে ডান পাশে কত 20 নিউটন বল কত মিটার দূরে, 4 মিটার দূরে না। তাহলে ডান পাশে 4 মিটার দূরে কত 20 নিউটন বল প্রয়োগ করা হলো, 4 মিটার দূরে 20 নিউটন বল প্রয়োগ করা হলে কি থাকবে, এটি ব্যালেন্স থাকবে। রডটা কি থাকবে তখন, রডটা ব্যালেন্স থাকবে। বোঝা গেছে, কমপ্লিট এইটুক। তাহলে এই যে এরকম যদি আমাদের অঙ্ক দেয় তখন আমরা এইভাবে করব, এর সাথে থিটা কোনো তোমাকে দিতে পারে, প্রবলেম নাই, এরকম অঙ্ক থাকতে পারে। এই যে দেখো, একটি রড বাম পাশে 3 মিটার দূরে 10 নিউটন বল ঘড়ির কাঁটার বিপরীত মুখে দিয়েছো তুমি। এবার তোমাকে বলেই দিছে যে তুমি হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে দিছো দেখো, বিপরীত দিকে দিছো। তাহলে এই যে একটা, এটা হচ্ছে একটা রড, এই রডের তুমি এইটা মনে করো যে তোমার হচ্ছে কি ব্যালেন্স বিন্দু। এখন তুমি কত মিটার দূরে, 3 মিটার দূরে এই বিন্দুতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বল দিছো। এই যে দেখো বলটা, তাহলে তুমি এই যে এই বিন্দুতে এত মিটার দূরে, 3 মিটার দূরে 10 নিউটন বল প্রয়োগ করছো এই বিন্দুতে। তাহলে এইটা হচ্ছে কত মিটার দেখো, 3 মিটার। এবং ডান পাশে 2 মিটার দূরে, তাহলে এই যে এইটুক হচ্ছে কত মিটার দেখো, এইটুক হচ্ছে 2 মিটার দূরে এই বিন্দুতে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে তুমি বল প্রয়োগ করছো, 2 মিটার দূরে কত নিউটন বল প্রয়োগ করছো, 15 নিউটন বল প্রয়োগ করছো। তাহলে মোট টর্কটা হচ্ছে কত, তোমাকে হচ্ছে টোটাল টর্কটা বের করতে বলছে। তাহলে এখানে তোমাকে কি করা লাগবে দেখো, এখানে তোমাকে বের করা লাগবে। তাহলে এখানে F1 ইকুয়াল টু তুমি কতটুক ধরো, 10 নিউটন, আর R1 এর মান হচ্ছে কতটুক দেখো, R1 এর মান হচ্ছে 3 মিটার। তাহলে F2 এর মানটা হচ্ছে কত নিউটন দেখো, F2 এর মানটা হচ্ছে 15 নিউটন, আর R2 এর মানটা হচ্ছে কতটুক দেখো, এখানে R2 এর মানটা কত মিটার দূরে বলছে, 2 মিটার। তাহলে এটা হচ্ছে 2 মিটার। তাহলে তোমাকে টোটাল টর্ক বের করতে বল নাই, টাও হচ্ছে কি দেখো, টাও হচ্ছে টোটাল ইকুয়াল টু কত। তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি বলো, টাও টোটাল ইকুয়াল টু হচ্ছে টাও 1 প্লাস কতটুক দেখো, প্লাস হচ্ছে টাও 2 না। এখন বলো এই জায়গায় যদি টাও 1 বল প্রয়োগ হয় তাহলে টাও 1 এর সামনে কি হবে, প্লাস। এই জায়গায় যদি টাও 2 বল প্রয়োগ হয় তাহলে এটার সামনে কি হবে, মাইনাস। তাহলে টাও 1 এর সামনে যদি প্লাস হয় তাহলে এই যে এইটার সামনে কি হবে, F1 R1, এটার সামনে হচ্ছে প্লাস, আর মাইনাস হচ্ছে এটা কত দেখো, F2 কত দেখো, F2 R2। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে F1 R1 থেকে F2 R2 হচ্ছে কি দেবো দেখো, F2 R2 হচ্ছে বাদ দেবো। তাহলে এখান দেখো যে তুমি কি পাচ্ছ, তাহলে F1 এর মানটা কতটুকু বলো, 10 নিউটন, কত মিটার দূরে, 3 মিটার দূরে, আর মাইনাস F2 এর মানটা হচ্ছে কত নিউটন দেখো, 15 নিউটন, এটা হচ্ছে কত মিটার দূরে, 2 মিটার দূরে। তাহলে এটাও কত পাইলা, 30, এটাও কত পাইলা, 30। তাহলে 30 থেকে 30 বাদ দিলে কত দেখো, নিউটন মিটার, 0 নিউটন মিটার হচ্ছে পেয়ে গেলা। তাহলে এই যে এই অবস্থায় এই জায়গায় হচ্ছে তুমি কতটুক পাইলা দেখো, মোট টর্কটা কত পেয়ে গেলা, টাও টোটাল। এই যে এই টোটাল টর্কটা হচ্ছে তুমি 0 পেয়ে গেলা। 0 পাওয়ার অর্থ কি, এটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় আছে। পারবা এসব অঙ্ক পারবা। এদিক দেখো, একটি ভারসাম্য রডের এক পাশে 1.5 মিটার দূরে 50 নিউটন বল 30 ডিগ্রি কোণে প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এবার দেখো যে এক পাশে বলে দিছে তোমাকে,
এদিক দেখো যে এখানে হচ্ছে তুমি 30 ডিগ্রি কোণে কি করছো, দেখো 30 ডিগ্রি কোণে হচ্ছে প্রয়োগ করছো এই বিন্দুটাই। মনে করো এক পাশে হচ্ছে তুমি প্রয়োগ করছো, তাহলে এটা হচ্ছে ভারসাম্য অক্ষ, তাহলে এই জায়গায় হচ্ছে তুমি কি করছো, এই জায়গায় হচ্ছে তুমি বল প্রয়োগ করছো। কত নিউটন বল প্রয়োগ করছো? 50 নিউটন বল প্রয়োগ করছো। এই যে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ বলা হচ্ছে? 30 ডিগ্রি কোণে। কত মিটার দূরে? দেখো 1.5 মিটার দূরে। তাহলে এইটুকের মান হচ্ছে 1 পয়েন্ট কত মিটার দূরে? দেখো 1 পয়েন্ট হচ্ছে 5 মিটার দূরে। তুমি এতটুক হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে। অপর পাশে 2 মিটার দূরে, তাহলে এই জায়গা থেকে এইটুক কত মিটার? দেখো এইটা হচ্ছে 2 মিটার দূরে। কত বল প্রয়োগ করতে হবে? তাহলে কত কোণের কথা যেহেতু বল নাই, শুধুমাত্র তোমাকে বলটা নির্ণয় করতে বলছে, মানে লম্বভাবে তুমি কতটুকু বল প্রয়োগ করবা এই জায়গায়, তাহলে এটা কি হবে? দেখো ব্যালেন্স অবস্থায় থাকবে। তাহলে এখানে তোমাকে হচ্ছে কিসের কিসের কথা বলছে এইটা দেখে নাও। F1 এর মান তোমাকে হচ্ছে দেওয়া আছে এই জায়গায়। F1 এর মান কত নিউটন বলো? 50 নিউটন বলা আছে। এই যে এই জায়গা থেকে R1 এর মান কত মিটার? 1.5 মিটার। এবং θ1 এর একটা ভ্যালু দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এখন দেখো F2 এর মানটা হচ্ছে কতটুকু? F2 এর মানটা বের করব আমরা। R2 এর ভ্যালুটা হচ্ছে আমরা জানি। R2 এর ভ্যালুটা কত? দেখো R2 এর ভ্যালুটা হচ্ছে 2 মিটার। তুমি দেখো তো ওই যে টাউ টোটাল ইকুয়াল টু কী হতে হবে? 0 হইতে হবে না? টাউ টোটাল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে 0 হলে কি অবস্থায় থাকবে? এইটা হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স অবস্থায় থাকবে। বোঝা গেছে? ভারসাম্য বা হচ্ছে কি অবস্থায় থাকবে? দেখো ব্যালেন্স অবস্থায় থাকবে। তো এই জায়গা থেকে তুমি যদি এই যে একটা দেখো, তাহলে এখানে কি দেখো টাউ1টার সামনে হচ্ছে কি হবে? পজিটিভ। টাউ1 এর ভ্যালুটা পজিটিভ পাবা, আর টাউ2 যেটা সেটা হচ্ছে কি পাবা? দেখো নেগেটিভ পাবা। এখন তুমি দেখো তো এই জায়গা থেকে যদি তুমি টাউ1 ইকুয়াল টু হচ্ছে টাউ2 লেখো, কোনো প্রবলেম আছে? নাই। তাহলে টাউ2 এর ভ্যালুটা কত হবে? দেখো F2 R2 ইকুয়াল টু হচ্ছে F1 R1 কজ কত? দেখো কজ হচ্ছে থিটা। এটা লিখতে পারবা। তো আমরা এখানে নির্ণয় করব কি বলো? আমরা নির্ণয় করব F2 এর ভ্যালু। তাহলে F2 ইকুয়াল টু কত? F1 R1 কজ কত? দেখো কজ থিটা। আর নিচে হচ্ছে কিসের ভ্যালু? দেখো নিচে হচ্ছে R2 এর ভ্যালু। বলো F1 এর ভ্যালু কতটুকু? 50। কত দূরে? 1.5 মিটার দূরে। কজ কত ডিগ্রি? দেখো এখানে কজ, এই কজ কেন সাইন না? তোমরা বলতেছো না কেন? বুঝলাম না। সূত্র কি সাইন না? কজ দিতেছি। তাহলে সাইন কত ডিগ্রি? এটা সাইন হচ্ছে 30 ডিগ্রি। আর নিচে হচ্ছে R2 এর ভ্যালু কত মিটার? দেখো 2 মিটার। তাহলে এটা যদি গুণ করো, সাইন 30 ডিগ্রির মান হাফ নাকি? তাহলে 4। তাহলে এটা হিসেব করো কতটুকু পাও। দেখো F2 এর ভ্যালুটা কত নিউটন পাইতেছো এই জিনিসটা দেখো। কত? হ্যাঁ সাইন 30, এটা বাদ, সাইন 30। (18.75) তাহলে এত কি পেয়ে গেলা? দেখো এত নিউটন। মানে তুমি এই বিন্দুতে যদি এত নিউটন বল প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? সাম্য অবস্থায় থাকবে, ব্যালেন্স থাকবে। একটি বস্তুতে 6 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হয়েছে। বলটি ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরে প্রয়োগ করা হয়েছে এবং কোণ ছিল 60 ডিগ্রি। বলের মান হচ্ছে কত? তাহলে তো এটা সোজা, ঠিক আছে না? তাহলে এই জায়গায় দেখো যে এফ এর মানটা কত, এটাই তোমাকে বের করতে বলছে। তোমার কাছে এখানে দেওয়া আছে টাউ এর মান 6 কত? দেখো 6 নিউটন মিটার, ঠিক আছে। ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরে আর এর মান দেওয়া আছে 2 মিটার, এবং কোণটা কত ডিগ্রি ছিল? দেখো কোণটা হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি ছিল। তাহলে এফ এর মান বের করতে বলছে। টাউ ইকুয়াল টু আমরা কত জানি? আর এফ হচ্ছে সাইন থিটা, জানি না? তাহলে এই জায়গা থেকে আমরা কিসের মান বের করব? দেখো এফ এর মান। তাহলে এফ ইকুয়াল টু টাউ ভাগ হচ্ছে আর সাইন কত? দেখো থিটা। তাহলে টাউ এর ভ্যালুটা কত? দেখো টাউ এর ভ্যালুটা হচ্ছে 6, আর এর ভ্যালুটা কত? দেখো
2 আর এটা হচ্ছে কত সাইন 60 ডিগ্রি। তাহলে এইটা হিসেব করো, দেখো কতটুকু পাও। 6/2 সাইন 60 ডিগ্রি সমান কতটুকু পাইতেছো এটা দেখো। থ্রি 3.464। এত কি পেয়ে গেলা তুমি, এটা দেখো এত নিউটন। মানে তুমি যদি এত নিউটন বল প্রয়োগ করো তাহলে টর্কের পরিমাণটা কত পাবো, দেখো টর্কের পরিমাণটা হচ্ছে এতটুকু পাবো। আচ্ছা দেখো এখানে তাহলে কিছু এমসিকিউ আমরা হচ্ছে দেখি। এদিক দেখো যে টর্কের একক হচ্ছে নিচের কোনটি, তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে আমরা কি দেখলাম দেখো আর এফ সাইন থিটা। তাহলে আর এফ, তাহলে আর এর হচ্ছে কত দেখো মিটার, আর এই যে এফ এর হচ্ছে একক নিউটন। তাহলে আমরা কি পেয়ে গেলাম নিউটন মিটার। তাহলে কি সি নম্বর অ্যান্সার। তাহলে টর্কের একক হচ্ছে কি দেখো, টর্কের একক নিউটন মিটার। দেখো যে একটি রডে ঘড়ির কাঁটার দিকে 10 নিউটন মিটার টর্ক এবং ঘড়ির কাঁটার বিপরীতে 15 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো, মোট টর্ক হচ্ছে কত। তাহলে এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলছে না, তাহলে দুইটা টর্ক না। তাহলে টাউ টোটাল ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, টাউ 1 প্লাস টাউ 2 না। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যেটা ঘড়ির কাঁটার দিকে তার সামনে কি হয় দেখো তো মাইনাস হয় না। আর যেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 15 নিউটন মিটার। তাহলে এখানে এটার সামনে কি হবে দেখো 15 এবং 15 সামনে প্লাস হবে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস আর ঘড়ির কাঁটার দিকে হলে কত দেখো মাইনাস। তাহলে এই দুটা যোগ করলে আমরা কত পাবো 5 নিউটন মিটার পাবো না। তাহলে এখানে দেখো 5 নিউটন মিটার, কিন্তু 5 নিউটন মিটারটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে পাইলাম আমরা বিপরীতে। এই যে দেখো এই জায়গা থেকে এর সামনে প্লাস আছে, তার মানে প্লাস দ্বারা বোঝাচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে বিপরীতে। একটু ঘড়ির কাঁটার বিপরীতে হলে টাওয়ের মান কি হয় পজিটিভ হয়। দেখো টর্ক একটা কেমন রাশি, তো আমরা তো জানি একটু আগে দেখলাম যে টাও হচ্ছে এইটা অবস্থান ভেক্টর, যে বিন্দুতে বল প্রয়োগ করবা সে বিন্দুর অবস্থান ভেক্টর এবং ওই বিন্দুতে প্রয়োগকৃত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। তাহলে এটা একটা কি রাশি দেখো, এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে না। তাহলে এটা কোনটা হবে দেখো, এটা হবে ভেক্টর রাশি। তাহলে এই যে এটা সি নম্বর। দেখো রডে বল প্রয়োগ করা হলো ঘূর্ণন অক্ষের খুব কাছাকাছি, টর্ক কেমন হবে। ঘূর্ণন অক্ষের যত কাছাকাছি বল প্রয়োগ করবা তত টর্কের মান কি হবে কম হবে না, আর যত দূরে বল প্রয়োগ করবা তত কি হবে টর্কের মান বেশি হবে। কারণ টাওটা হচ্ছে আর এর উপর নির্ভর করে এবং আর এর সমানুপাতিক। তাহলে আর এর মান যত বেশি হবে তত হচ্ছে টাওয়ের মান বেশি হবে। তাহলে টাও সমানুপাতিক আর। তাহলে এই জায়গা থেকে দেখো যে এইটা কি হবে, আর এর মান যত কম হবে ঘূর্ণন অক্ষের যত কাছাকাছি হবে তত কি হবে তত কম হবে। তাহলে কোনটা অ্যান্সার কম। দেখো একটি বস্তুতে 0 টর্ক প্রয়োগ করলে বস্তুটি ঘূর্ণন করবে, ঘূর্ণন থামবে। এটা একটা বস্তু, তুমি এর উপর কোনো যদি বল প্রয়োগ না করো, এটা মনে করো ঘূর্ণন অক্ষ, তাহলে এইটা কি হবে না ঘূর্ণন করবে না। তুমি বল টর্ক কি করতেছো, টর্ক হচ্ছে 0 প্রয়োগ করতেছো, ঠিক আছে না। তাহলে টর্ক যদি তুমি প্রয়োগ না করো তাহলে এখানে কি হবে না কোনো প্রকার ঘূর্ণন হবে না। নিচের কোনটিতে টর্ক ব্যবহার হয়, লিফট উঠানো, গাড়ি থামানো, দরজা খোলা, হালকা আলো জ্বালানো। লিফট উঠানো এটাতে কি কোনো টর্ক প্রয়োগ হয়, এটা তো সোজাভাবে উঠাও। গাড়ি থামানো এটা তো রৈখিক জিনিসপত্র, এখানে তো কৌণিক কিছু নাই গাড়ি, এখানে গাড়ি থামালে কি হয় মন্দন হয়, ঠিক আছে না, এর মানটা ঋণাত্মক হয়। দেখো দরজা খোলা, দরজা যদি খুলো তাহলে দরজাটা কি হয় দেখো যে দেয়ালের সাথে এক প্রান্ত লেগে থাকে এবং এক প্রান্ত ঘুরতে থাকে, তাহলে এটা কি হবে দেখো এটা সঠিক। হালকা আলো জ্বালানো, আলো জ্বালানোর সাথে টর্কের কোনো সম্পর্ক না এখানে। এখানে দেখো টর্কের সূত্র অনুযায়ী কোন বল প্রয়োগ করলে টর্ক সর্বোচ্চ হয়, তাহলে টাওয়ের মান আমরা সর্বোচ্চ পাবো কখন দেখো, আমরা তো জানি যে টাও ইকুয়াল টু আর এফ সাইন থিটা। তো সাইন থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন হচ্ছে টর্কের মানটা সর্বোচ্চ হবে। একটু আগে দেখলাম সাইন থিটা ইকুয়াল টু সাইন কত 90 ডিগ্রি, কারণ এই যে এই সাইন থিটার সর্বোচ্চ মানটা কতটুকু, সাইন থিটার সর্বোচ্চ মানটা হচ্ছে 1। তাহলে এই জায়গা থেকে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি দেখো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণে, আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে টর্ক সর্বোচ্চ পাবা। এদিক দেখো যদি
বল 15 নিউটন এবং দূরত্ব 2 মিটার হয় এবং কোণ 30 ডিগ্রি হয়, তাহলে টর্ক কত? দেখো টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, এভাবেই বলা থাকবে। খুব সোজা সোজা প্রশ্ন, তাই না? তাহলে এই যে সোজা লাগতেছে, তুমি বুঝতেছো টপিক, তাই এদিক দেখো 15, এফ এর মান, আর এর মান কতটুকু দেখো 2, আর সাইন কত দেখো, সাইন হচ্ছে 30, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ যদি হয় তাহলে এটা কত হবে দেখো 15 নিউটন মিটার, ঠিক আছে না? তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার এ নম্বর। একটি বল 5 মিটার দূরে 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে কত মিটার দূরে? আর এর মান হচ্ছে 5 মিটার দেওয়া আছে, এফ এর মান হচ্ছে কতটুক দেখো 10 নিউটন বলের কথা বলা আছে, তবে কোণ 0 ডিগ্রি, কত ডিগ্রি কোণে? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে এখানে টর্ক কি হবে? না হবে না? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত দেখো 0, তাহলে টর্কের মান কত হবে দেখো 0, কারণ টাউ ইকুয়াল টু তুমি কত জানো? আর এফ সাইন কত দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটার মান যদি 0 পেয়ে যাও, তাহলে আর এফ যেই মানই হোক না কেন সেটা তুমি কত পাবা? 0ই পাবা, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার এ। একটি বস্তুর উপর 6 নিউটন টর্ক প্রয়োগ করা হলো, তাহলে এটা একটা বস্তু, এর উপর হচ্ছে 6 নিউটন বল হচ্ছে, টর্ক হচ্ছে তুমি প্রয়োগ করছো, এটা হচ্ছে ই অক্ষ, ঘূর্ণন অক্ষ। অবস্থান ভেক্টর হচ্ছে কত মিটার দেখো, অবস্থান ভেক্টর হচ্ছে 2 মিটার, তাহলে এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে এর উপর বল প্রয়োগ করছো 6 নিউটন, এবং কত ডিগ্রি কোণে প্রয়োগ করছো? এটা কিন্তু 60 ডিগ্রি কোণে প্রয়োগ করছো বলে দিছে, তাহলে এই যে 60 ডিগ্রি, তাহলে বলের মান হচ্ছে কতটুকু, ঠিক আছে না? তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে তুমি জানো আর এফ হচ্ছে সাইন থিটা। এবার তোমাকে কিসের মান বের করতে বলছে? এফ এর মান। এফ ইকুয়াল টু হচ্ছে টাউ ভাগ হচ্ছে কত দেখো আর সাইন থিটা, তাহলে টাউ এর মান কত? এখানে দেখো টাউ এর মানটা বলা আছে 6, আর এর মান হচ্ছে কতটুকু দেখো, আর এর মান এখানে দেওয়া আছে 2 মিটার, আর সাইন কত ডিগ্রি দেখো 60 ডিগ্রি, এটা বের করো তো কত পাও? 6 ভাগ √3 মানে 3√3 এরকম আসবে, তাহলে 3√3 সমান কত? না, ওটা একটু ভিন্ন ছিল, একই জিনিস মানগুলা ভিন্ন ছিল। কত? √3 কই, তুমি পুরোটা করো, 6 ভাগ 2 কত? সাইন 60 ডিগ্রি, তাহলে হচ্ছে এখানে কত পাও? 2√3 সমান কত বের করো, এখানে হচ্ছে কত পাও? হ্যাঁ 3.46 নিউটন পেয়ে গেলা, তাহলে অ্যান্সার কোনটা হবে? পি নম্বর। এদিক দেখো দুটি বল দেওয়া হলো, বল যথাক্রমে একটা হচ্ছে 10 নিউটন 1.5 মিটার দূরে, কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে তুমি 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছো, বল হচ্ছে 10 নিউটন দিছো, আর দূরত্ব হচ্ছে 1.5 মিটার, এবং বলা হচ্ছে 20 নিউটন বল হচ্ছে 1 মিটার দূরে, কোণ হচ্ছে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি কোণের জন্য তুমি হচ্ছে টর্ক কত পাবা? 0 নিউটন মিটার। আর এখন দেখো 90 ডিগ্রির জন্য হচ্ছে তুমি কত পাবা? 90 ডিগ্রির জন্য এফ এবং আর এর হচ্ছে কি গুণ করে দাও, তাহলে 10 ইন্টু হচ্ছে 1.5, তাহলে টোটাল টর্কটা কতটুকু দেখো যে 10.5, সরি এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 0, তাহলে এইটুক কত দেখো 15 নিউটন, কত দেখো নিউটন মিটার, তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে যে 15 হচ্ছে নিউটন মিটার, মানে টোটাল টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে টাউ 1 প্লাস হচ্ছে কত টাউ 2, তো একটার মান তো তুমি 0 ডিগ্রি কোণ যেহেতু, আর একটার মান হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে কতটুক দেখো ইন্টু হচ্ছে 10, তাহলে এই জায়গা থেকে তুমি কত পেয়ে গেলে 15 নিউটন মিটার। এদিক দেখো একটি ঘূর্ণয়মান চাকার 3টি বল প্রয়োগ করা হলো 3টির ভিন্ন স্থানে, দেখো এখান দেখো F1 বল 6 নিউটন 1 মিটার দূরে 90 ডিগ্রি কোণ, তাহলে এটার জন্য তুমি শূন্য পাবা না, পাবা মানে টর্কের মান পাবা। এই যে এইটার জন্য দেখো F2 বল R2 দূরত্ব থিটার মান 0 ডিগ্রি, তাহলে এটার জন্য তুমি 0 পাবা। এই যে F3 বল R3 দূরত্বে থিটার মান 180 ডিগ্রি, তাহলে সাইন 180 ডিগ্রির মান কত বলতো? সাইন 180 ডিগ্রির মান কত? 0, তাহলে এখানে দেখো সাইন 180 ডিগ্রির মান 0, তাহলে এটাও হচ্ছে 0, তাহলে এই দুটার জন্য আমরা টর্ক পাবো না, টর্ক পাবো কোন দুইটা, কোনটার ক্ষেত্রে? F1 এর জন্য, F2 বাদ F3 বাদ। F1 এর জন্য কতটুকু টর্ক পাবো দেখো যে
F1 ইন্টু হচ্ছে কত দেখো R1, সাইন 90 ডিগ্রির মান তো হচ্ছে 1, তাহলে এইটুক ইকুয়াল টু এটা কত দেখো টর্ক, তাহলে F1 এর ভ্যালুটা হচ্ছে 6, R1 এর ভ্যালুটা হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তাহলে কত 6 নিউটন মিটার। তাহলে অ্যান্সার এ নম্বর। এখান দেখো আমরা নতুন টপিকে চলে আসি একটা, মানে কৌণিক আমাদের হচ্ছে এগুলো সম্পর্কিতই, এই টপিকটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, জানা দরকার, একই সাথে জেনে নাও একটু। কৌণিক ভরবেগ, তাহলে আমরা কিসের কথা বলতেছি দেখো, আমরা হচ্ছে বলতেছি কৌণিক ভরবেগের কথা। তো কৌণিক ভরবেগ জিনিসটা কি? কৌণিক কণার ঘূর্ণন কেন্দ্র হতে রৈখিক ভরবেগের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ঠিক আছে, এবং রৈখিক ভরবেগের হচ্ছে ভেক্টর গুণফলকে হচ্ছে কি বলা হয়, কৌণিক ভরবেগ বলা হয়। এই যে দেখো, এটা মনে করো একটা বস্তু কোনো কণার ঘূর্ণন কেন্দ্র হতে, মনে করো যে এইটাকে কেন্দ্র করে হচ্ছে ঘুরে, কোনো কণা বা কোনো বস্তু ঘুরতেছে মনে করো, ঠিক আছে। তো এই জায়গায় মনে করো যে রৈখিক ভরবেগ হচ্ছে অ্যাপ্লাই হইতেছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব আছে না, এই যে এই দূরত্ব মনে করো আর, এবং বলা হচ্ছে রৈখিক ভরবেগ, এটা যে এই বিন্দুর জন্য যে রৈখিক ভরবেগ আছে এর স্পর্শক বরাবর যখন কোনো বস্তু ঘুরে, মনে করো যে একটা বস্তু হচ্ছে কি হইতেছে, এই যে এই বৃত্তাকার পথে হচ্ছে ঘুরতেছে, এরকম একটা বৃত্তাকার পথে কি করতেছে, একটা বস্তু হচ্ছে ঘুরতেছে, তখন কি হয় দেখো, তার যে অক্ষ থাকে, ঠিক আছে না, অক্ষের সাথে কোনো একটা বিন্দুতে স্পর্শক বরাবর কি থাকে, স্পর্শক বরাবর হচ্ছে রৈখিক ভরবেগ থাকে, এবং এটা দূরত্ব কতটুকু দেখো, দূরত্ব হচ্ছে আর, তাহলে আর দূরত্বে কোনো একটা বিন্দু তার স্পর্শক বরাবর কি হইতেছে দেখো, এই যে এইভাবে মানে এইভাবে ঘুরতেছে, আর এর স্পর্শক বরাবর হচ্ছে কি হইতেছে, এই পি ক্রিয়া করতেছে। এখন তোমাকে বলা হচ্ছে এই দুইটার ভেক্টর গুণফল, এই যে এই অবস্থান ভেক্টর এবং এই যে এই পি এর ভেক্টর গুণফলটাকে আমাদের বলা হচ্ছে কৌণিক ভরবেগ। এখন তুমি যদি এই জায়গায় দেখো ওই জিনিসটা, তাহলে কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল, এল ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এই জায়গায় আর দূরত্বে কোনো একটা বিন্দু ঘুরতেছে যেটার হচ্ছে রৈখিক ভরবেগ কত পি, তাহলে এখান থেকে এইটাই আমরা হচ্ছে কি পেয়ে গেলাম দেখো, কৌণিক ভরবেগ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে কৌণিক ভরবেগের ভ্যালু পেয়ে গেলাম। এখন আর কি বলা হচ্ছে এখানে দেখো, তুমি যদি এত কঠিন করে না বলতে চাও তাহলে তুমি সহজে দেখো যে ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, এই যে একটা বস্তু ঘুরতেছে বা বিন্দু ঘুরতেছে, তো এটার ব্যাসার্ধ ভেক্টর কতটুকু আর, এর ঘূর্ণন কেন্দ্র থেকে যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এবং রৈখিক ভরবেগের গুণফল, ভেক্টর গুণফল, কেমন গুণফল, ভেক্টর গুণফল, এটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ, ঠিক আছে। তাহলে এভাবেও আমরা বলতে পারি। তো কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো কোনো বস্তুর ঘূর্ণনগত গতি বজায় রাখার প্রবণতার পরিমাণ, কোনো বস্তু যে ঘুরবে এটার গতি বজায় রাখার পরিমাণটাই হচ্ছে কি কৌণিক ভরবেগ, এবং এটি ভেক্টর রাশি, এই যে অবশ্যই একটা ভেক্টর রাশি, যেহেতু এটা ভেক্টর গুণফল সেহেতু এটা একটা ভেক্টর রাশি, যা বস্তুর ঘূর্ণনের সময় তার ভর বেগ এবং অবস্থানের উপর নির্ভর করে। এই যে এটা ঘূর্ণনের সময় তার ভর বেগ এবং অবস্থান কয়টা জিনিসের উপর নির্ভর করে, তিনটা জিনিসের উপর নির্ভর করে, এগুলোই কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে। তো তুমি দেখো এই যে আর ক্রস পি, তুমি এইটাকে চাইলেই কত লিখতে পারবা, দেখো আর পি হচ্ছে সাইন থিটা লিখতে পারবা না, দেখো যে আর পি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এম ভি, তাহলে আর এম ভি কত দেখো, এম ভি হচ্ছে সাইন থিটা লিখতে পারবা, ঠিক আছে না। তো এটা কিসের উপর নির্ভর করবে, এই যে আর এর উপর, এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে, ভরের উপর, এবং এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে দেখো, বেগের উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে ভর বেগ এবং অবস্থানের উপর কি করে, এটা নির্ভর করে। এখন আর আর পি এর মধ্যবর্তী কোণ যদি থাকে তখন হচ্ছে এটা থিটার উপর কি করবে, থিটার উপর নির্ভর করবে। তাহলে এটা কোন রূপ, এটা হচ্ছে ভেক্টর রূপ, এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা হচ্ছে কি রূপ দেখো, এটা হচ্ছে ভেক্টর রূপ। তো তুমি যদি এইটার হচ্ছে কি নির্ণয় করতে চাও, তাহলে এটার সর্বোচ্চ মানটা কত হবে দেখো তো, আর পি না, এটা হচ্ছে কি এল ম্যাক্স, এল এর ম্যাক্সিমাম মানটা কত, এল এর ম্যাক্সিমাম মানটা তুমি হচ্ছে আর পি পাবা, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি সর্বোচ্চ। তাহলে এখানে দেখো যে 90 ডিগ্রি যখন কোণ হবে থিটার মান,
তখনই তুমি কি পাবা, তখনই হচ্ছে এটার মান সর্বোচ্চ পাবা। তো এই যে আর কত লেখা যাবে, আর হচ্ছে এমভি লেখা যাবে। তো এখান দেখো এই যে আর এইটার হচ্ছে মিটার, আর এই যে ভরের একক হচ্ছে কত দেখো কেজি, আর এইটা কত দেখো মিটার পার হচ্ছে কতটুকু দেখো সেকেন্ড। বোঝা গেছে? তাহলে তুমি এই জায়গা থেকে এটার একক কত লিখতে পারবা, কেজি মিটার, মিটার গুণ করলে কত দেখো মিটার স্কোয়ার, আর এখানে কত দেখো এটা হচ্ছে পার সেকেন্ড। তাহলে এটা কি পেয়ে গেলা, এটা তুমি একক পেয়ে গেলা। মাত্রা যদি বের করো তাহলে এই জায়গা থেকে মাত্রা কি লিখতে পারবা দেখো, এটা কৌণিক ভরবেগের হচ্ছে তুমি হচ্ছে মাত্রা লিখবা এল। এল ইকুয়াল টু কতটুক দেখো, এই যে কেজির জায়গায় তোমার কত বসবে এম, মিটারের জায়গায় এল, তাহলে এল স্কোয়ার, আর সেকেন্ডের জায়গায় টি ইনভার্স টি, তাহলে এখানে কত টি ইনভার্স। তাহলে আমরা একক এবং মাত্রাও পেয়ে গেলাম কৌণিক ভরবেগের ক্ষেত্রে। কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা কি বুঝতে পারছো? আমরা তাহলে কৌণিক ভরবেগের সাথে কিসের কথা বলতেছি আমরা, কৌণিক বেগ। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা যদি এখান দেখি কৌণিক ভরবেগের কথা একটু আগে দেখলাম, সেটা এল ইকুয়াল টু কত পাইছি আর ক্রস পি। তো এখান থেকে আমরা এল ইকুয়াল টু আর পি সাইন কত লিখতে পারবো দেখো থিটা। তো থিটা ইকুয়াল টু যখন কত ডিগ্রি 90 ডিগ্রি, তখন এল ইকুয়াল টু কতটুকু আর পি না, এখান দেখো আর পি ইকুয়াল টু কতটুক দেখো এমভি, এটা লেখা যায়। তো এই জায়গা থেকে আর আছে আমাদের এম আছে, ভি ইকুয়াল টু কত দেখো তো ওমেগা আর না। তো এই জায়গা থেকে আর আর গুণ করলে আমরা কি পাবো আর স্কোয়ার এম, আর এখানে কত দেখো ওমেগা থাকে। তো এখানে এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত দেখো ইন্টু হচ্ছে ওমেগা। তো এই জায়গায় কত পাইলাম আমরা ওমেগা পাইলাম, আর এখানে কত আছে দেখো আই আছে। বলো কিছু বললা? বলছি না, দেখো এদিক দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম, এল ইকুয়াল টু কত দেখো এল ইকুয়াল টু হচ্ছে ওমেগা আই। তাহলে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের কি পেয়ে গেলাম দেখো সম্পর্ক পেয়ে গেলাম, যেখানে এলটা হচ্ছে কি এল কৌণিক ভরবেগ। এগুলো কিন্তু ছোট ছোট ম্যাথে কাজে লাগবে, বড় ম্যাথের কোনো ছোট অংশ বের করার সময় এই যে এই জিনিসগুলো হচ্ছে লাগে। এখান দেখো ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, তাহলে কৌণিক কি দেখো কৌণিক বেগ। আই ইকুয়াল টু কত দেখো, আই ইকুয়াল টু হচ্ছে এটা কি, এটা জড়তার ভ্রামক। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে জড়তার ভ্রামকও হচ্ছে পেয়ে গেলাম। এইটুক হইল। এখন দেখো কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্রটা হচ্ছে কি, কোনো বস্তুর উপর টর্ক শূন্য হলে, মানে কোনো একটা বস্তুর উপর তুমি এখানে কোনো প্রকার হচ্ছে কি করো না টর্ক প্রয়োগ করো না, বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। মানে টর্ক প্রয়োগ করো নয় নতুন করে, বুঝতে পারছো? কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হলে, মানে এখন তুমি নতুন করে কোনো টর্ক প্রয়োগ করবে না, তাহলে কি হবে দেখো কৌণিক ভরবেগ আগে যা ছিল তাই থাকবে। এই কথাটা বলতেছে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এই কথার অর্থ কি, যে আদি কৌণিক ভরবেগ আর শেষ কৌণিক ভরবেগ কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এই কথার অর্থ এই যে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকা মানেই হচ্ছে আদি কৌণিক কি দেখো আদি কৌণিক ভরবেগ আর কি, আর হচ্ছে শেষ কৌণিক ভরবেগ, এই দুটা কি এই দুটা সমান থাকবে। তার মানে এই জায়গায় আমরা বলতে পারবো L1 ইকুয়াল টু হচ্ছে কত L2। L1 এর মান কত লিখতে পারবা দেখো তো, L1 ইকুয়াল টু আমরা আই
এল ইকুয়াল টু আমরা আই ওমেগা পাইলাম না, তাহলে এটাকে লেখা যায় আই ওয়ান ওমেগা ওয়ান, আর এইটাকে লেখা যায় কত দেখো আই টু কত আই টু ওমেগা টু। তাহলে এখান থেকে যদি কখন তোমাকে বলে যে এটা কি থাকবে সংরক্ষিত থাকবে, তাহলে তুমি আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু এই সূত্র অ্যাপ্লাই করে তখন তুমি ম্যাথ করতে পারবা। যদি বলে যে কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে বা থাকবে, বা এই বস্তুতে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকলে আই ওয়ানের মান কত হবে বা জড়তার ভ্রামক কত হবে দ্বিতীয় বস্তুর প্রথম বস্তু, তখন তুমি কি করতে পারবা, তখন এই যে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ভালো একটা ইম্পর্টেন্ট সূত্র কিন্তু মনে রাখবা। এদিক দেখো, কৌণিক বেগটা হচ্ছে আসলে কি, যে হারে কোনো বস্তু ঘূর্ণন অক্ষের চারপাশে কোনো কোণ অতিক্রম করে। বলো। আচ্ছা, বুঝছো, ঠিক আছে। এদিক দেখো, কৌণিক বেগ যে হারে কোনো বস্তু কোনো ঘূর্ণন অক্ষের চারপাশে কোণ অতিক্রম করে, যে হারে, এটা দ্বারা তুমি কি বুঝতেছো? এখন একটা বস্তু মনে করো যে এইভাবে হচ্ছে কি করতেছে, অতিক্রম করতেছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে। একটা বস্তু মনে করো এই জায়গায় ছিল, প্রথমত এই জায়গা থেকে কোথায় আসলো, মনে করো যে এই জায়গায় আসলো। ঠিক আছে, তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা? এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ না, দেখো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে এইটুক দেখো, এই যে এই দুটা জায়গায় যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে একটা কি কোণ উৎপন্ন করবে, থিটা কোণ উৎপন্ন করবে না? এই যে দেখো, এই থিটাটা আমরা কোন এককে নিব, রেডিয়ান এককে। তো এইটা যদি টি সেকেন্ডে অতিক্রম করে, কত সেকেন্ডে অতিক্রম করে? টি সেকেন্ডে। মনে করো এতটুকু অতিক্রম করলো, তোমাকে কি বলছে জানো? তোমাকে বলা হচ্ছে যে হারে বলতে কি বুঝো তুমি? 1 সেকেন্ডের কথা বলছে এখানে। কত সেকেন্ড? 1 সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কোনো বস্তু তার ঘূর্ণন অক্ষের চারপাশে কতটুকু কোণ উৎপন্ন করবে রেডিয়ান এককে, সেটাই হচ্ছে তার কৌণিক বেগ। এখন দেখো, 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেটাই কৌণিক বেগ। সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে তার কি কৌণিক বেগ। তো টি সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, মনে করো থিটা। তাহলে অতএব 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে, দেখো তো, থিটা ভাগ হচ্ছে টি। তাহলে এটাই কৌণিক বেগ না? তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কতটুক, দেখো ওমেগা ইকুয়াল টু থিটা ভাগ কত, থিটা ভাগ হচ্ছে টি। তো এটার একক কি হবে দেখো তো, একক যদি তুমি দেখো, তাহলে উপরে কি রেডিয়ান না, আর নিচে কি দেখো সেকেন্ড না, তাহলে এটার একক হবে রেডিয়ান পার কত, রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। এদিক দেখো, কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের 3টা সূত্র আছে, আমরা এই 3টা সূত্র আজকে দেখব, তারপর ক্লাস শেষ করব। তো কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্রাবলী। প্রথম সূত্র, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, ঠিক আছে, এবং এটা এবং হবে, বুঝতে পারছো, এবং ঘূর্ণনরত বস্তু চিরকাল সুষম কৌণিক বেগে ঘুরতে থাকবে। এটা দেখো যে আমরা যখন রৈখিক গতির ক্ষেত্রে পড়তাম, তখন প্রথম সূত্রটা কি পড়তাম বলতো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, ঠিক আছে না? তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকবে। ঠিক তেমনই এখানে যে জায়গায় হচ্ছে বল, সেই জায়গায় হচ্ছে কি দেখো, এখানে ব্যবহার করতে হবে তোমাকে টর্ক, ঠিক আছে। আর গতিশীল যে জায়গায় কথা উল্লেখ ছিল বা বেগ যে জায়গায় থাকবে, সেইটা হচ্ছে কি হবে দেখো, সেই জায়গায় হচ্ছে ঘূর্ণন কথাটা আসবে, বুঝতে পারছো? তাহলে সে জায়গায় কি আসবে, সে জায়গায় হচ্ছে ঘূর্ণন কথাটা আসবে। তাহলে এখানে দেখো, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির আর ঘূর্ণনরত বস্তু কি হবে, চিরকাল সুষম কৌণিক বেগে কি হবে, ঘুরতে থাকবে। এখন তুমি দেখো যে বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করবা না, মানে হচ্ছে টাউ ইকুয়াল টু হচ্ছে কত হবে দেখো, নেট টর্কটা হচ্ছে কত হবে, মোট টর্কটা হচ্ছে 0 হবে। তাহলে মোট টর্কটা যদি 0 হয়, তাহলে কি হবে, এই বস্তুটা যে বেগে ঘুরতেছিল সেই কৌণিক বেগেই ঘুরবে। মানে ওমেগাটা কি থাকবে বলতো,
ওমেগাটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। যদি বস্তুটা স্থির থাকে তাহলে স্থির থাকবে, যদি বস্তুটা আগে থেকে একটা কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে সে কি হবে, তাহলে সে হচ্ছে কৌণিক বেগেই হচ্ছে ঘুরতে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা দেখলাম যে নেট টর্কটা হচ্ছে শূন্য। কতটুকু টর্ক প্রয়োগ করছো এর উপর তুমি, শূন্য, কোনো টর্ক প্রয়োগ করে নাই, তখন কি হবে, ওমেগাটা কনস্ট্যান্ট, এটাই মৌলিক। এখন এই জায়গা থেকে আরও দুইটা জিনিস, এই প্রথম সূত্র থেকে কি কি ধর্মটা প্রকাশ পায়। একটা হচ্ছে জড়তার ধর্ম প্রকাশ পায়, মানে বস্তু যে অবস্থায় থাকে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাই আমরা জড়তা বলি। তাহলে ওমেগা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে যাচ্ছে। এবং নিট ত্বরণটা হচ্ছে শূন্য, যেখানে বল নাই সেখানে ত্বরণ শূন্য হবে, এটাই স্বাভাবিক বিষয়। তাহলে এই জায়গা থেকে আমরা আরও একটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে জড়তার ধর্ম প্রকাশ পায়, প্রথম সূত্র থেকে আমরা জানলাম। এবং নিট ত্বরণটা কত হবে দেখো, শূন্য হবে, এটাও জানলাম। দ্বিতীয় সূত্র কি বলতেছে দেখো, যে ঘূর্ণনরত বস্তু টর্কের পরিবর্তনের হার, ঠিক আছে, প্রযুক্ত টর্কের হচ্ছে সমানুপাতিক। এবং কি দেখো, কৌণিক টর্কের পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকে, এবং কৌণিক যে টর্কটা হবে এই টর্কটা কি হবে, প্রযুক্ত টর্কের কি হবে দেখো, প্রযুক্ত টর্কের হচ্ছে দিকে হবে। মানে ঘূর্ণনরত বস্তুর কৌণিক টর্কের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের কি হবে, প্রযুক্ত টর্কটার হচ্ছে সমানুপাতিক হবে। আর কৌণিক টর্কের পরিবর্তন প্রযুক্ত টর্কের কি হবে, প্রযুক্ত টর্কের হচ্ছে দিকে হবে। এখন একটা জিনিস দেখো, যে আমরা যখন দ্বিতীয় সূত্র রৈখিকের ক্ষেত্রে পড়তাম তখন আমরা কি পড়তাম বলতো, তখন আমরা পড়তাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এর বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা একটা বস্তু, বস্তুর ভরবেগের হচ্ছে কি, পরিবর্তনের হার। তখন আমরা কি জানতাম, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। এটা মনে করো একটা আদিবেগ ছিল আর একটার শেষ বেগ একটা হইলো। এই যে এইটার হচ্ছে পরিবর্তনের হার মানে সময় দ্বারা ভাগ, এইটা হচ্ছে কার সমানুপাতিক দেখো, এর উপর প্রযুক্ত বলের হচ্ছে সমানুপাতিক, এফ বল প্রয়োগ করছে। এবং কি দেখো, এবং হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করে, এই যে এটার বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও কি হবে, সেদিকেই হবে, এই কথাটা। তাহলে আমরা কি এটা হচ্ছে কিসের ক্ষেত্রে জানতাম দেখো, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে। তাহলে কৌণিকের ক্ষেত্রে কি হবে, কৌণিকের ক্ষেত্রে আমাদের কৌণিক দিয়ে হচ্ছে কি করা লাগবে, ঠিক আছে না। তাহলে ভরবেগের পরিবর্তন, এটা মনে করো শেষ ভরবেগ, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভরবেগ। আর এদিকে দেখো যে এখানে মনে করো ইনিশিয়াল ভরবেগ। এই যে এই ভরবেগটার পরিবর্তনের হারটা কার সমানুপাতিক হবে দেখো, টর্কের সমানুপাতিক। এর উপর যে টর্কটা তুমি প্রয়োগ করবা এই বস্তুর উপর মনে করো এই টর্কের উপর টর্কের সমানুপাতিক, ঠিক আছে না। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে। এখন তোমাকে কি বলা হচ্ছে, পরেরটাই দেখো, পরেরটাই বলা হচ্ছে তৃতীয় সূত্র, একটি বস্তুর উপর প্রয়োগকৃত টর্ক প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীত দিকে টর্ক প্রয়োগ করবে। হ্যাঁ ঠিকই তো, আমরা যখন রৈখিকের ক্ষেত্রে জানতাম তখন আমরা কি জানতাম, মনে করো যে এটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি। তো তুমি যদি এর উপর কি করো দেখো, এই যে এইভাবে হচ্ছে বল প্রয়োগ করো, ঠিক আছে না, তুমি কি করতেছো, এই দিক বরাবর হচ্ছে বল প্রয়োগ করতেছো, F1 বল প্রয়োগ করতেছো। তাহলে এই ভূমিও তোমাকে এই দিক বরাবর একটা বল দিবে, F2 পরিমাণ বল দিবে। এই F1 আর F2 এর মান সমান হবে, এবং বিপরীত দিকে দেখো F1 যেদিকে দিছে F2 তার বিপরীত দিকে দিছে, F1 দিছে নিচের দিকে, F2 দিছে উপরের দিকে। তাহলে F1 ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে মাইনাস F2, মানে হচ্ছে দিকটা কি, দিকটা হচ্ছে বিপরীত। এটা আমরা রৈখিকের ক্ষেত্রে জানি। কৌণিকের ক্ষেত্রে কি বলতেছে, যতটুকু টর্ক প্রয়োগ করবা, এই যে এই বস্তুটা মনে করো ঘুরতেছে, এই যে এই যে এরকম পথ হচ্ছে ঘুরতেছে, তাহলে অবশ্যই এটার উপর একটা টর্ক প্রয়োগ হয়েছে। এর ইনিশিয়াল টর্কটা কত, মনে করো টাউ1, তাহলে এর বিপরীত দিকে আরও একটা টর্ক প্রয়োগ হইতেছে এখানে, সেটা হচ্ছে টাউ2। তো এই টাউ1 আর টাউ2র মানটা হচ্ছে সমান, কিন্তু এটা হচ্ছে কি দেখো বিপরীত দিকে, তা যার কারণে কি হবে, যার কারণে এখানে সামনে একটা মাইনাস বসবে। বোঝা গেল কি?
তাহলে এই যে এখানে দেখো কৌণিক বেগের ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের যে 3টা সূত্র ছিল, এই 3টা সূত্র হচ্ছে আমরা দেখলাম। তাহলে আমরা অনেক কিছুই দেখলাম আজকে, টর্ক থেকে শুরু করে দেখো আস্তে 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 সব কিছুই আমরা কী করলাম। টর্কের যত রকমের ম্যাথ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, টর্কের যত গভীর জিনিস আসুক না কেন, এখন তুমি কি পারবা এগুলো যদি ভালোভাবে করো আর কি।